আচ্ছা, সবাই একটু অডিও গুলো অফ করি আমরা। এখন 1 2 3 4 5 জন করে অডিও ক্লাস করতেছি। 21 কলে আছেন, 5 জন অডিও অফ করেছেন। 1 2 3 4 5 6 7 7 8 9 10। আচ্ছা, যাই হোক, এখনো অনেকে অডিও অফ করেনি, তো আমি কন্টিনিউ করতে থাকি, আমাকে রেসপন্ড করেন তাহলেই হবে, কারণ এগুলো করতে গেলে দেখা যায় যে আমি ক্লাস শেষ করাটা একটু ঝামেলা হয়ে যাবে। Please turn off the ওকে, নাও যেটা আমি বলছিলাম যে ভাইভাতে আমরা আপনাদেরকে কোয়েশ্চেন করি যে মেটার্নাল হেলথের ইস্যুগুলো কি কি। মনে রাখবেন, মেটার্নাল হেলথের ইস্যু জিজ্ঞেস করা হোক, চাইল্ড হেলথের ইস্যু জিজ্ঞেস করা হোক, বা অ্যাডোলেসেন্ট জিজ্ঞেস করা হোক, বিশেষ করে মেটার্নাল হেলথ এবং চাইল্ড হেলথে এই কোয়েশ্চেনটা আসার সাথে সাথে আপনার যে উত্তরটা হবে, যেটা আমরা শুনতে চাই, সেটা হচ্ছে মেটার্নাল মর্টালিটি অ্যান্ড মেটার্নাল মরবিডিটি। এটা হচ্ছে একটা ইস্যু, অনেকগুলো ইস্যুর মধ্যে এটা হচ্ছে একটা ইস্যু। সো ফার্স্টে আপনার আনসারটা এটা হবে যে মেটার্নাল মর্টালিটি আর মরবিডিটি একটা ইস্যু। এছাড়া বাকি অনেক ইস্যু আছে যেগুলো আমরা এখানে যখন পড়তে থাকবো তখন জানতে থাকবো। গত ক্লাসেও আমি বলেছিলাম যে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুগুলো কি কি আছে, সো সেখানেও বলেছিলাম। সো মেটার্নাল হেলথ ইস্যু যখন বললেন মর্টালিটি মরবিডিটি, তখনই আমরা প্রশ্ন করব যে মর্টালিটির কারণগুলো কি কি, মরবিডিটির কারণগুলো কি কি। সো আজকে আমরা সেই মর্টালিটি মরবিডিটির কারণগুলো একটু জানবো, মায়ের নিউট্রিশন সম্পর্কে একটু জানবো, আরেকটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার যেটা আছে সেটা সম্পর্কে একটু জানবো, এন্টিনেটাল ভিজিট গুলো সম্পর্কে জানবো, অল্প অল্প করে জানবো, যা দিয়ে আপনাদের মেটার্নাল হেলথ সম্পর্কে একটা ধারণা হবে। ওকে, এখন আমি সরাসরি স্লাইড নাম্বার 6 এ চলে যাব। স্লাইড নাম্বার 6, 2A, slide number 6, factors affecting maternal health. So written question, very important. What are the factors affecting maternal health? Or briefly describe the factors affecting maternal health. আমি এখানে শব্দগুলো মানে হেডিং গুলো দিয়েছি, বলে দিলে আপনারা এটা ডিসকাস করতে পারবেন। So number 1, early marriage. So early marriage lead to early pregnancy. Early pregnancy যখন হয় তখন একটা মা ম্যালনিউট্রিশনে ভুগতে পারে, আর বিভিন্ন ধরনের ইনফেকশনস তার হতে পারে, যার জন্য একটা মায়ের মেটার্নাল হেলথ সাফার করতে পারে। শেষ। আর্লি এজ অফ চাইল্ড বিয়ারিং, যেটা আমি বললাম। দেন নিউট্রিশন, অবশ্যই নিউট্রিশন, মায়ের নিউট্রিশন যদি ঠিক না থাকে, মা নিজে হেলদি না থাকে, বাচ্চাটা হেলদি হবে না। আর মা হেলদি না হলে চাইল্ড বার্থের পরেও, চাইল্ড বার্থের সময়, দুই সময় ম্যালনিউট্রিশনে ভুগবে এবং বিভিন্ন ধরনের ইনফেকশন মায়ের বডিতে হতেই থাকবে, এবং সেটা ট্রিটমেন্ট করতে করতেই মায়ের জীবন দেখা যাবে শেষ হয়ে গেছে। মা সংসারে সময় দিতে পারছে না, বাচ্চার টেক কেয়ার ঠিক মতো করতে পারছে না। দেন এডুকেশন, অবশ্যই এডুকেশন, যার এডুকেশন ভালো, তার নলেজ ভালো, তার অ্যাওয়ারনেসটা ভালো, আর অ্যাওয়ারনেস ভালো হলে সে জানে তার রাইটস গুলো কি কি, এবং সে জানে তাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে। সো সে এডুকেশন ভালো থাকলে সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে ইকোনমিক্যালি। সো তখন সে অন্যর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে না যে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, এখন তার কাছে টাকা সেটা হচ্ছে না। সো মায়ের হেলথ সেটার উপর নির্ভরশীল। সো এইভাবে আমি আশা করি যেভাবে এক্সপ্লেন করলাম, বাকি পয়েন্ট গুলো আপনারা এক্সপ্লেন করতে পারবেন। যেমন আনমেট কন্ট্রাসেপটিভ নিড, অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ না করলে, টু ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি হলে অবশ্যই মায়ের হেলথের উপরে হ্যাম্পার হবে, মা ম্যালনিউট্রিশনে ভুগবে, মার বিভিন্ন ধরনের মরবিডিটিস হতে পারে। সেই মরবিডিটিস গুলো আমরা জানবো একটা প্রেগনেন্সির কালে কি কি মরবিডিটিস হতে পারে, অসুস্থতা হতে পারে। দেন আনসেফ অ্যাবর্শন অবশ্যই মেটার্নাল হেলথকে এফেক্ট করে। And vulnerability to STI and HIV/AIDS. That means if a woman or if a
mother is in risk to acquire HIV and STIs, যেটা আমরা নেক্সট ক্লাসটাতে নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ RTI STI সম্পর্কে জানবো, এবং একজন একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। সো একটা মা দেখা যাচ্ছে সে অ্যাকচুয়ালি ভিকটিম, বেশিরভাগ ক্ষেত্রে সে তার পার্টনার দ্বারা এফেক্টেড হচ্ছে। মেজরিটির কথা বলছি, এখানে এক্সেপশন অনেক কেস থাকতে পারে, সেগুলো আমরা আলোচনায় ধরবো না। সো মেজরিটি তখন দেখা যাচ্ছে পার্টনারের কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে সে STI HIV পাচ্ছে। সো ডেফিনেটলি সে তার হেলথ এফেক্টেড হচ্ছে। সে যদি প্রেগনেন্ট হয়, তার বাচ্চার এফেক্টেড হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে। সো সেভাবে এফেক্টেড হচ্ছে ম্যাটারনাল হেলথ। প্লেস অফ ডেলিভারি, একটু পরে আমরা দেখব প্লেস অফ ডেলিভারি কি করে ম্যাটারনাল হেলথকে এফেক্ট করছে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, সেটাও আমরা দেখব। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট থাকলে কি হচ্ছে, না থাকলে কি হবে, সেটাও আমরা একটু পরে দেখব। জেন্ডার ডিসপ্যারিটি অ্যান্ড উমেন এম্পাওয়ারমেন্ট, ইউ নো ভেরি ওয়েল যে এইটার কারণে ছোটকাল থেকে মেয়েরা ডিপ্রাইভেশনের শিকার হচ্ছে রিগার্ডিং এডুকেশন, রিগার্ডিং অল দিস থিংস। আর্লি ম্যারেজ হয়ে যাচ্ছে তাদের, তারা এডুকেশন পাচ্ছে না, তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আলটিমেটলি তারা ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট না হওয়ার কারণে ডিসিশন মেকিং পাওয়ারটা অন্য আরেকজনের, যার জন্য মায়ের হেলথ, মা ডিসিশন নিতে পারে না তার কয়টা বাচ্চা হবে, মা ডিসিশন দিতে পারে না কোথায় তার বাচ্চাটা হবে, কার হাতে হবে। সো দিজ আর দ্য থিংস যেটা কিনা মায়ের হেলথকে এফেক্ট করে। জেন্ডার বেসড ভায়োলেন্স মায়ের হেলথকে এফেক্ট করছে। লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার, পোভার্টি, সোশিও কালচারাল অ্যান্ড রিলিজিয়াস কিছু ইস্যু থাকে যেটা মেটারনাল হেলথকে অবশ্যই এফেক্ট করছে। ঠিক আছে, বাসায় ডেলিভারি করাতে হবে, ডাক্তারের কাছে যাওয়া যাবে না, এটা আমার বংশের নিয়ম, এই তো আমার সোশিয়াল কালচারাল একটা এফেক্ট। পর্দা যেহেতু নষ্ট হতে পারে। ইয়াস, কেউ কিছু বলতে চাচ্ছেন? কোনো কোশ্চেন কি করতে চাচ্ছেন? ওকে, প্রসিড করছি। সো অনেক ফ্যামিলিতে আছে যে বাসার বাইরে বের হলে পর্দাটা নষ্ট হবে, সেই জন্য অনেক সময় তারা ডাক্তারের কাছে নিয়ে যায় না। আচ্ছা, চলেন আমরা পরের স্লাইডে যাই। বাংলাদেশ সিনারিও রিগার্ডিং ম্যাটারনাল হেলথ। দেখা যাচ্ছে কয়েকটা ফ্যাক্টর, আন্ডারলাইং ফ্যাক্টর বাংলাদেশের ম্যাটারনাল হেলথকে খুব বিপর্যস্ত অবস্থায় রেখেছে। তারা কারা? সেই ফ্যাক্টরস গুলো কি? পভার্টি, আনঅ্যাওয়ারনেস, high illiteracy rate, lack of health access facilities and poor health system. সেকেন্ডটা আমি যদি বলি, ফার্স্ট আর সেকেন্ডটা, পভার্টি অ্যান্ড আনঅ্যাওয়ারনেস, শুধুমাত্র আপনারা যদি একটু চিন্তা করেন বর্তমানে যে কোভিড-19 এর সিচুয়েশন, সেখানেই এই পভার্টি অ্যান্ড আনঅ্যাওয়ারনেস, এই দুইটার কারণে আপনার চোখের সামনে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এই দুটো জিনিস আপনার যে কোনো সিচুয়েশনে আপনাকে কতটুকু রিস্কের মধ্যে ফেলতে পারে। সো এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো সেম জিনিসটাকে পুট করেন মায়ের হেলথের ক্ষেত্রে, মায়ের ডেলিভারির ক্ষেত্রে, মায়ের প্রেগনেন্সির ক্ষেত্রে, আপনারা সেম ভাবে জিনিসটাকে নিজের সামনে ভিজুয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে, সো এই কারণগুলোর জন্য বাংলাদেশের সিনারিওটা খুব সুখকর নয়। সেটা কিরকম আমি আপনাদেরকে বলছি, স্লাইড নাম্বার 9। স্লাইড নাম্বার 9। আচ্ছা, এই যে স্লাইড নাম্বার 9 সেকেন্ড বুলেট পয়েন্ট, যেটাকে আমি ব্লু করে রেখেছি, এটা আপনাদেরকে আমরা পরীক্ষার হলে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করব, বাংলাদেশে মেটারনাল মর্টালিটি রেশিও কত? সো আপনার আনসার হবে বাংলাদেশ মেটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে BMMS অনুযায়ী 2016 লাস্ট ডাটা বলছে, ওটাই লাস্ট ডাটা বলছে 196 maternal death per 100,000 live birth, এবং এটা বলছে আইডেন্টিক্যাল টু যেটা এস্টিমেট করা হয়েছিল 2010 এ, তার মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে, কমেনি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে ফোর্থ হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, ফোর্থ HENSP আছে, সেটার অনুযায়ী বাংলাদেশের 2017 to 2022 এর একটা টার্গেট আছে মেটারনাল মর্টালিটি রেশিও, সেটাকে নামিয়ে আনা কত? 121 পার 100,000 লাইভ বার্থ বাই দ্য ইয়ার 2022। এই প্রতিটা কথা আমরা বাই বাই আপনাদেরকে জিজ্ঞেস করব, এবং সাথে এটাও জিজ্ঞেস করব, আচ্ছা বলেন তো তাহলে SDG তে মেটারনাল মর্টালিটি রেশিওটা কত টার্গেট ছিল 70 নিচে? ঠিক আছে, এই স্লাইড থেকে এই তিনটা পয়েন্ট ইনভেরিয়েবলি আমরা জিজ্ঞেস করব, এবং এটা খুব বেসিক, আপনাদেরকে বলতে পারতে হবে, আশা করি ইনশাল্লাহ পারবেন।
এরপর চলে যাচ্ছি স্লাইড নাম্বার 11, maternal mortality and morbidity. স্লাইড নাম্বার 12 এ আমি কিছু কি ফ্যাক্ট দিয়েছি যেটা WHO সেপ্টেম্বর 2019 এ পাবলিশ করেছে, সেটা আপনারা নিজেরা একটু যেহেতু পাবলিক হেলথে আছেন ডাটাগুলো একটু জানা দরকার, একটু আপনারা নিজেরা গোত্র করলেও পারবেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইড নাম্বার 14। স্লাইড নাম্বার 14, কেউ কি একটু বলবেন এটা কি স্লাইড, এটা কি দেখাচ্ছে? Anyone? Iceberg. Yes, very good. Iceberg. Tip of the iceberg আমরা যেটা জানি। সো আইসবার্গ এটা একটা আমরা কন্ডিশন বোঝাচ্ছি, সাধারণত ডিজিজ গুলো বোঝাতে এরকম বোঝায়। কন্ডিশনে আমরা দেখাচ্ছি টিপটা শুধু দেখতে পাচ্ছি যতগুলো মায়ের মৃত্যু হচ্ছে, দ্যাট মিন্স মেটার্নাল ডেথ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মেটার্নাল মরবিডিটি যেটা কিনা পানির নিচে, যেটা আমাদের চোখের সামনে নেই, আমরা জানিও না অনেক সময়, সেই মরবিডিটি কিন্তু বিশাল। সো আমাদেরকে সেখানেও মেটার্নাল মর্টালিটি যেভাবে কমিয়ে আনতে হবে, মরবিডিটিটাকেও ফাইন্ড আউট করে সেটার অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিয়ে ট্রিটমেন্ট দিতে হবে। সো এই মরবিডিটির কারণগুলো আমরা যদি না জানি, এই মরবিডিটি গুলো আস্তে আস্তে টিপ অফ দা ওই আইসবার্গ হবে এবং মেটার্নাল ডেথের কারণ হবে আস্তে আস্তে। সো হিউজ মরবিডিটি লুকিয়ে আছে যেটা উপরের দিকে উঠতে থাকবে, তখন কিন্তু মেটার্নাল ডেথকে আপনারা কমাতে পারবেন না, এই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো। নেক্সট স্লাইড আমরা যাচ্ছি, স্লাইড নাম্বার 15. This is a very important slide and you are going to ask invariably what do you mean by maternal death? ম্যাটার্নাল ডেথ কাকে বলে, একদম শব্দগুলো প্রতিটা আমরা মোটামুটি আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আমি একবার পড়ি, দেখেন খুব ইজি জিনিস মনে রাখার জন্য। ম্যাটার্নাল ডেথ মিন্স দ্য ডেথ অফ আ ওম্যান while pregnant or within 42 days of termination of pregnancy, irrespective of duration and site of the pregnancy, from any cause related to or aggravated by the pregnancy or its management, but not from accidental or incidental causes. So প্রতিটা শব্দ আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি, এটা যদি বুঝে যান তাহলে আমার 60% কাজ কমে গেল। সেটা হচ্ছে the death of a woman, বলেছে একটা মায়ের মৃত্যু যখন সে প্রেগনেন্ট অথবা within 42 days after termination of pregnancy, that means pregnancy termination হওয়ার পরের 42 দিন যেটা ছিল postnatal period, সেটা irrespective of duration and site of pregnancy, খুব ইম্পর্টেন্ট। irrespective of duration, এখানে কোনো ডিউরেশন নাই। প্রেগনেন্সির যখন থেকে পজিটিভ হলো প্রেগনেন্সি, সেখান থেকে শুরু করে যে কোনো সময় টার্মিনেশন যদি হয়ে যায়, সেটা অ্যাবর্শন হতে পারে, সেটা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, পোস্ট ম্যাচিউর ডেলিভারি হতে পারে। প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর থেকে যে কোনো টাইমে irrespective of duration and site of pregnancy, সাইট মানে নর্মাল সাইট অফ প্রেগনেন্সি কোথায়, ইউটেরাসে, সেটা বাদ দিয়ে যদি একটোপিক প্রেগনেন্সিও হয়, ফ্যালোপিয়ান টিউবেও যদি প্রেগনেন্সিটা হয়, তাহলে সেটার কারণেও যদি ডেথ হয়, আমাকে সেটা মেটার্নাল ডেথ হিসেবে নিতে হবে। এরপরের কথা খুব ইম্পর্টেন্ট, ফ্রম এনি কজ রিলেটেড টু প্রেগনেন্সি, এমন একটা কজ থেকে যেটা প্রেগনেন্সি রিলেটেড, সে ডায়াবেটিস, যেটা প্রেগনেন্ট হবার পরে ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিসটা হয়, তাহলে এই জেস্টেশনাল ডায়াবেটিসের কারণে, আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে মায়ের মৃত্যু হয়, তাহলে রিলেটেড টু প্রেগনেন্সি, সেটার কারণে যে ডেথটা হবে সেটাও মেটার্নাল ডেথ, অর অ্যাগ্রাভেটেড বাই দ্য প্রেগনেন্সি। ঠিক আছে, এমন হতে পারে এনিমিয়া ছিল মায়ের, প্রেগনেন্সির কারণে এই এনিমিয়াটা আরো বেড়ে গেল, হার্ট ফেলিওর হয়ে মা মারা গেল, যেটা অ্যাগ্রাভেটেড হলো। অথবা মায়ের ডায়াবেটিস আগে ছিল, প্রেগনেন্ট হবার কারণে এই ডায়াবেটিসটা অনেক বেশি হাই হয়ে মা মারা গেল, এই কারণগুলোর জন্য। অথবা ম্যানেজমেন্ট করতে গিয়ে ডেলিভারির সময়, অথবা এটার ম্যানেজমেন্ট করতে গিয়ে মা মারা গেল, মেটার্নাল ডেথ বলবে। শুধুমাত্র এতগুলো কারণের জন্য মেটার্নাল ডেথ বলবো, শুধুমাত্র কাকে মেটার্নাল ডেথ বলবো না, দুটো জিনিস, অ্যাক্সিডেন্টাল অর ইনসিডেন্টাল কজেস। যেমন একটা প্রেগনেন্ট মা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল, তাকে আমরা মেটার্নাল ডেথ বলবো না। অথবা প্রেগনেন্ট মা একটা তার সুইসাইড হলো, হোমিসাইড হলো,
সেক্ষেত্রে আমরা তাকে ম্যাটার্নাল ডেথ বলবো না। আপনারা এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছেন? তাহলেই আমি প্রসিড করব। জি ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন ম্যাটার্নাল ডেথ বলার সাথে সাথে মাথায় আনতে হবে ম্যাটার্নাল ডেথ, ম্যাটার্নাল মর্টালিটি রেশিওটার সূত্রটা কি ছিল? ডেথ অফ ওমেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লাইফ বার্থ পার 100,000, না 100,000 লাইফ বার্থ। এর পরের স্লাইড নাম্বার 16, টাইপস অফ ম্যাটার্নাল ডেথ অর কজেস অফ ম্যাটার্নাল ডেথ। দুভাবে হয়, ডিরেক্ট কিছু কজ আছে আর ইনডিরেক্ট কিছু কজ আছে। সিম্পল ভাষায় ডিরেক্ট কজগুলো হচ্ছে প্রেগন্যান্সি ডেলিভারি সংক্রান্ত যে কজগুলো, আর ইনডিরেক্ট কজগুলো হচ্ছে আদার কোনো ডিজিজ, যেটাকে বলতে পারি কোমরবিডিটিস, আগের থেকেই আদার কোনো ডিজিজ ছিল, সেটার কারণে যদি কোনো আদার কোনো ডিজিজে যদি মা মারা যায়, সেটা হবে ইনডিরেক্ট কজ। তাহলে ডিরেক্ট কজগুলো মনে রাখবেন, এই কজগুলো আমরা আপনাদেরকে রিটেনে যেমন দিব, ভাইভাও তেমন প্রশ্ন করব। এটা না পারলে নাম্বার কমে আসবে। কিছু কোশ্চেন থাকে না পারলে মাইন্ড করব না, ভালো মার্কস দিব। কিছু কোশ্চেন থাকে না পারলে নাম্বার কমে আসবে, তার ভিতরে এটা একটা। ঠিক আছে? সো ডিরেক্ট কজ গুলো কি কি? অবস্টেটিক কমপ্লিকেশন যেগুলো, সেগুলো কি? এক্সাম্পল গুলো দেখেন, হেমোরেজ, অলরেডি আপনারা জানেন হেমোরেজ মানে কি, এক্সেসিভ ব্লিডিং ডিউরিং ডেলিভারি অর আফটার ডেলিভারি। ইনফেকশনস, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া যেটা গতদিন আমরা ডিসকাশনে এনেছি। কমপ্লিকেশন অফ অ্যাবর্শন, অবস্ট্রাক্টেড লেবার, অবস্ট্রাক্টেড লেবারও কিন্তু আমি বলেছিলাম, বাধাপ্রাপ্ত প্রসব। These are direct maternal death causes. পরেরটাতে যাই, স্লাইড নাম্বার 17, ইনডিরেক্ট maternal death cause। কি কি এক্সাম্পল গুলো কি কি? Previous existing disease or disease that developed during pregnancy. What are those diseases? Hepatitis, anemia, malaria, cardiovascular disease, HIV, diabetes, tuberculosis, or any kind of psychiatric illness. Okay, so these are the indirect causes of maternal death. এছাড়া কিছু অন্যভাবে আমরা বলতে পারি, যেটা কিনা স্লাইড নাম্বার 19-এ আপনাদেরকে আমি দিয়েছি। স্লাইড নাম্বার 19, কোশ্চেনটা যদি এভাবে করা হয়, ওইভাবে না করে ডিরেক্ট কজ গুলো বলেন, না বলে আমরা যদি বলি মেডিকেল কজেস অফ ম্যাটার্নাল মর্টালিটি গুলো বলেন, তাহলে এই যে এখানে যা লেখা, এই কথাগুলো বললেই হবে, যেগুলো আগেরটার সাথে মিলছে, এজন্য আমি আর ডিসকাশনে যাচ্ছি না। কিন্তু এই স্লাইডের লাল কালি দিয়ে লাস্টে যে লেখাটা আছে, সেটা আমরা আপনাদেরকে ভাইভাতে খুব জিজ্ঞেস করি। একটা মায়ের যদি সিভিয়ার ব্লিডিং হয় ডিউরিং চাইল্ড বার্থ, কতক্ষণে মা মারা যেতে পারে ইফ আনট্রিটেড? আপনাকে মনে রাখতে হবে একটা ভিক্টরি সাইন, ভি, দুটা আঙ্গুল মনে রাখার সহজ উপায়। ভাইভাতে সব পড়ে আসা যায় না, এজন্য এখনই মনে রাখেন, মাথায় ঢুকায় রাখেন, সবসময় মনে রাখবেন মেটার্নাল ডেথকে প্রিভেন্ট করতে হবে, আমাদেরকে ভিক্টরি নিতে হবে। সেই ভিক্টরির ভি সাইন মানে 2 আওয়ার্স। একটা মা যদি ব্লিডিং হতে থাকে, আমি যদি তাকে 2 আওয়ার্সের ভিতরে তাকে রিসিভ না করি, ট্রিটমেন্ট শুরু না করি, তাহলে সে মারা যাবে। ওকে, দেন স্লাইড নাম্বার 20, মেটার্নাল ডেথে ডিরেক্ট ইনডিরেক্ট কজ গুলো ছাড়াও আমার দেশের মতো কান্ট্রিতে কিছু সোশ্যাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে মেটার্নাল ডেথ হচ্ছে, যেগুলো অলরেডি ফ্যাক্টরস রিলেটেড টু মেটার্নাল হেলথ, যেটা বলেছি সেটাই এটা। ঠিক আছে? সো এটা আর আমি ডিসকাস করলাম না, কিন্তু যখন রিটেন কোশ্চেন আসবে, অবশ্যই আপনাকে ডিরেক্ট কজ, ইনডিরেক্ট কজ এন্ড সোশ্যাল ফ্যাক্টরস সবগুলো দিতে হবে, মার্কস ভালো পাবেন। ঠিক আছে? ওকে, আর ভাইবা তো পছন্দ করি। এর পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডটা হচ্ছে কজেস অফ ম্যাটার্নাল মর্টালিটি। দেখেন, কজেস অফ ম্যাটার্নাল মর্টালিটির ওই যে যেটা আমি বলেছি সেটাই দেখিয়েছি। ব্লু কালারটা হেমোরেজ 24%। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেপসিস। যদি জিজ্ঞেস করি কোনটাতে সবচেয়ে বেশি মারা যাচ্ছে, তাহলে এটার থেকে আপনারা বলতে পারবেন হেমোরেজ, দেন সেপসিস, দেন আনসেফ অ্যাবর্শন, এন্ড দেন অবস্ট্রাক্টেড লিভার। এইটার সিরিয়ালটা একটু মনে রাখলেই চলবে। এটা গ্লোবালটা বলেছি। বাংলাদেশেরটা 2016 এর একটা ডাটা দিয়েছে, এটাই লেটেস্ট। স্লাইড নাম্বার 22। এখানে দেখেন
এখানেও দেখেন হেমোরেজ লিডিং কজ 31%, বাট তারপরে কি কজ দেখেন তো, এক্লামশিয়া 24%। এটা একটা বিরাট ব্যাপার। প্রথমেই বাংলাদেশের কথা বললে 31% হেমোরেজে মারা যাচ্ছে, তার মানে ব্লিডিংটা কন্ট্রোল করাটা খুব জরুরি। এক্লামশিয়ায় মারা যাচ্ছে, এটা রিসেন্ট স্টাডিতে বের হয়ে আসছে। সেটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে আমি দেখাবো নিউট্রিশনের পার্টটাতে। আর ইনডিরেক্ট কজের জন্য মারা যাচ্ছে, ঠিক আছে, অবস্ট্রাক্টেড লেবার আর অ্যাবর্শন অল্প। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সরাসরি আমি চলে যাব স্লাইড নাম্বার 25, মেটার্নাল মরবিডিটি। মেটার্নাল মরবিডিটি, প্রথমেই যে কোশ্চেনটা আমরা করব, আপনারা কি আমার সাথে আছেন না আমি একটু ফাস্ট চলে যাচ্ছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, স্লাইড নাম্বার 25, মেটার্নাল মরবিডিটি। WHO মেটার্নাল মরবিডিটির একটা ডেফিনেশন দিয়েছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এনি হেলথ কন্ডিশন attributed to and or aggravated by pregnancy and childbirth that has a negative impact on women's well-being, this is called maternal morbidity, বাংলায় অসুস্থতা, ঠিক আছে? Because these are not necessarily life threatening but can have a significant impact on the quality of life. That's why this is very important. যদি আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখি, মরবিডিটি যদি আমরা প্রিভেন্ট করতে না পারি, কোয়ালিটি লাইফ হ্যাম্পার হবে, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু হবে। এরপরে 26 নাম্বার স্লাইডে আমরা চলে যাই, যেটা কিনা কজেস অফ মেটার্নাল মরবিডিটি সুন্দর করে 3টা সেশনে ভাগ করে দিয়েছি। ডিরেক্ট কজ, এগুলো মেটার্নাল মরবিডিটিরও কিছু ডিরেক্ট কজ আছে, ইনডিরেক্ট কজ আছে। ডিরেক্ট কজগুলো কি কি দেখেন, ডিউরিং প্রেগনেন্সি, দ্যাট ইজ অ্যান্টিপার্টাম পিরিয়ড যেটাকে বলে, ব্লু কালার। সেই ডিউরিং প্রেগনেন্সির কারণগুলো কি, হেমোরেজ, ইনফেকশন, এক্লামশিয়া, একটোপিক প্রেগনেন্সি, সিভিয়ার ভমিটিং অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো হচ্ছে কারণ অ্যান্টিপার্টাম পিরিয়ডে ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং ডেলিভারি কি কি কারণে মায়ের মরবিডিটি হতে পারে, আমরা কিন্তু মরবিডিটি চিন্তা করছি। হেমোরেজ মরবিডিটির কারণ, prolonged labor that leads to actually obstructed labor, prolonged labor leads to obstructed labor। এক্লামশিয়া, যেটা আগেরটার সাথে কমন, এখানে যোগ হচ্ছে রিটেইনড প্লাসেন্টা এন্ড রাপচার্ড ইউটেরাস। রিটেইনড প্লাসেন্টা সিম্পল ভাষায় মানে হচ্ছে আফটার ডেলিভারি অফ আ বেবি, ডেলিভারির পরে, বেবির ডেলিভারির পরে প্লাসেন্টাটা ডেলিভারি হতে হবে উইদিন 15 to 30 মিনিটস। প্লাসেন্টার ডেলিভারি না হয়ে 15 to 30 মিনিটস এর মধ্যে এটা যদি ইউটেরাসের ভিতরে বসে থাকে, সেটাকে বলে রিটেইনড প্লাসেন্টা। আফটার 30 মিনিটস এটাকে মেজার করে বের করে আনতে হয়, ম্যানুয়ালি হাত দিয়ে হলেও হোক, যেভাবে হোক বের করে আনতে হয়, কারণ এটা বের করে না আনলে এটার সিভিয়ার ব্লিডিং শুরু হয়ে গিয়ে মা মারা যেতে পারে, এটাকে বলে রিটেইন প্লাসেন্টা। আরেকটা আছে রাপচার্ড ইউটেরাস, সেটা মানে হচ্ছে ডিউরিং ডেলিভারি, বাচ্চার জন্ম হয়নি, বাচ্চা মায়ের পেটেই, কিন্তু প্রচন্ড পেইন হচ্ছে মায়ের, ইউটেরাসটা এত পরিমাণে মানে কন্ট্রাকশন হচ্ছে যে খুব পাতলা হয়ে গেছে ইউটেরাসের ওয়াল, তখন ঠাস করে মায়ের পেটে থাকা অবস্থায়, বাচ্চা পেটে থাকা অবস্থায় ইউটেরাসটা ফেটে যায়, ইন্টারনাল ব্লিডিং হতে থাকে এবং মার কন্ডিশন ডিটেরিয়েট করে। দেন এন্ড দেন এটা যদি অপারেশন করে ওই বাচ্চা বের করে ইউটেরাসটা জোড়া লাগানো না হয়, মায়ের মরবিডিটি লিড টু মায়ের ডেথ হতে পারে, এটাকে বলে রাপচার্ড ইউটেরাস, ইউটেরাস ফেটে যাওয়া শেষ ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ড। তার মানে ডেলিভারি হয়ে গেছে, এখন কি কি কারণে মায়ের মরবিডিটি হতে পারে, হেমোরেজ কমন, ইনফেকশন, যদি ডেলিভারিটা প্রপার ভালো জায়গা না হয়। কেউ একজন মিউট করেনি, তার বাসার সাউন্ড আসছে, সবারই একটু ডিস্টার্ব হচ্ছে, প্লিজ কাইন্ডলি মিউট করেন। আচ্ছা, এরপরে দেখেন ইনফেকশন, থ্যাংক ইউ, ইনফেকশন, এক্লামশিয়া, এটা আমরা অলরেডি আগের গুলো জেনেছি, মনে রাখা সুবিধা। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিহান্স সিনড্রোম বলে একটা সিনড্রোম আমরা এখানে দেখছি, এটা কিছুই না, মনে রাখেন, এটা মায়ের মরবিডিটি করে কিভাবে, অতিরিক্ত রক্তক্ষরণ, অ্যাকচুয়ালি কি করে, আপনার ব্রেইনে যে হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ড আছে সেটাকে এফেক্ট করে, সেটাকে বার্ন আউট করে দেয়, তখন হাইপোথ্যালামাস আর পিটিউটারি গ্ল্যান্ড তার যে ফাংশন সেটা করতে পারে না, না পারার কারণে কিছু মায়ের, মা সুস্থ থাকে, মানে মায়ের ডেলিভারি হয়, মা নর্মাল লাইফে ফেরত আসে, কিন্তু তার কিছু হ্যাম্পার হয়, হ্যাম্পার গুলো সিনড্রোমে একটা হচ্ছে তার মিনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়, তার মেমোরি লস হতে পারে, আরেকটা হচ্ছে তার লিম্বিক মানে তার চলাচলে একটু
ইমব্যালেন্স হতে পারে। এই তিনটা মাথায় রাখলেই হবে। শিহান সিনড্রোম কিছুই না, মনে রাখবেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস বার্ন আউট হয়ে যায়, তখন মায়ের মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হয়, মেমোরি লস হয়, আর হচ্ছে তার চলাচলে ইমব্যালেন্স হয়। এই দেন পোস্টপার্টাম সাইকোসিস, ইউ নো আমাদের দেশের পোস্টপার্টাম সাইকোসিস নাও এ ডেইজ একটা পাবলিক হেলথ ইস্যু। আমরা অনেকেই জানি না, বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর পর আমাদের হোল কনসেন্ট্রেশন চলে যায় বাচ্চার দিকে, ইনক্লুডিং আমরা যারা ডেলিভারি করাই ডেলিভারি রুমে তারাও। কিন্তু একটা মা বাচ্চা ঠিক করতে করতে যে ব্লিডিং হতে পারে, সেখান থেকে মারা যেতে পারে, সেটাও আমাদের অনেক হেলথ কেয়ার প্রোভাইডারদের আমাদের নলেজে অনেক সময় থাকে না, আমরা গুরুত্ব দিই না। ঠিক তেমনি বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ফ্যামিলিতে যখন বাচ্চাকে নিয়ে মা সহ আসে, সমস্ত কনসেন্ট্রেশন বাচ্চার দিকে চলে যায়। ওই টাইমটায় অনেক মা পোস্টপার্টাম সাইকোসিস অনেক মা ডেভেলপ করে, সবার না। মাটা ডিপ্রেশনে থাকে, চলে যায় বিভিন্ন কারণে, ফ্যামিলি সাপোর্ট না পাওয়ার কারণে অনেক সময়। আবার সে চিন্তা করতে থাকে যে আমার বাচ্চা হয়ে গেল, আমার মনে হয় লাইফ শেষ, আমাকে সারা রাত জেগে জেগে তাকে খাওয়াতে হবে, আমাকেই সব করতে হবে, তার ন্যাপি চেঞ্জ করতে হবে, আমি ঘুমাতে পারবো না, আমার নর্মাল লাইফ লিড করতে পারবো না, এরকম অনেক কারণ থাকে। সে চিন্তা করতে করতে সে ডিপ্রেশনে যায়, ফ্যামিলি সাপোর্ট তাকে দেয় না, হাজব্যান্ড তার ইনলজরা অনেক সময় সাপোর্ট দেয় না। তাদের এই নন কোঅপারেশনের কারণে একটা মা ডিপ্রেশন থেকে সাইকোসিস বলে পোস্টপার্টাম সাইকোসিসে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়। এবং এটার যে কনসিকুয়েন্স সেটা হচ্ছে গিয়ে মা বাচ্চার টেক কেয়ার করা ছেড়ে দেয়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অনেক সময় সে বাচ্চাকে তার এনিমি ভেবে অনেক সময় বাচ্চাকে মেরে ফেলে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই রিলেটেড স্টাডিও অনেক কম। সো ওই যে বললাম, আমরা যারা এখানে পড়ছি এই ক্লাসটার ভিতরে, যারা এই ক্লাসগুলো করছি, তারা কিন্তু আমরা ছেলে এবং মেয়ে ঊর্ধ্বে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের ঊর্ধ্বে আমরা জানার জন্য জানছি, ইস্যুস গুলো জানবো, যাতে করে আমরা পাবলিক হেলথের বিভিন্ন সেক্টরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। দেন ইম্পর্টেন্ট এটুকু বুঝতে পারলে, এই মরবিডিটি বুঝতে পারলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। মরবিডিটির সবচেয়ে লাস্টের মরবিডিটিটা হচ্ছে আগে বলবো, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। আপনারা জানেন যদি মায়ের ইনফেকশন ডেভেলপ করে, তাহলে অনেক সময় মায়ের যে ফেলোপিয়ান টিউব আছে সেই টিউবটা ব্লক হয়ে যায়, এবং ইনফেকশন শুধু টিউব না, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনাতেও ছড়িয়ে পড়লে তখন দেখা যায় তার সেকেন্ডারি ইনফার্টিলিটি ডেভেলপ করে, আর বাচ্চা হতে চায়। এখন ইনফার্টিলিটির উপরের যে মরবিডিটিটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাদেরকে আমরা জিজ্ঞেস করব। এইটার কারণে আমি গতকালকে আপনাদেরকে দুটা স্লাইড পাঠিয়েছি, আমি দেখাচ্ছি স্লাইড শেয়ার করার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। সেটার নাম হচ্ছে ফিস্টুলা। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ফিস্টুলা? আমাকে বলবেন, আপনারা কি ফিস্টুলা সম্পর্কে কখনো শুনেছেন? জি ম্যাম। কি জিনিস, কোনো জি ধারণা? ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ, একটু যদি জি বলতেন, ম্যাডাম, জি ম্যাডাম। একটু যদি বলতেন শর্ট করে, তাহলে আমি ঝটঝট করে দেখিয়ে দিব। ম্যাডাম, হ্যাঁ, ইনফ্লামেশন অ্যারাউন্ড অ্যানাল মানে অ্যানাল ওপেনিং। অ্যানাল ওপেনিং। ওকে, ঠিক আছে, আপনার পয়েন্টটা আপনার জন্য একদম পারফেক্ট। আর এখানে যে ফিস্টুলাটা আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করছি, থ্যাংক ইউ যিনি বলেছেন, দিস ইজ ফিস্টুলা। ফিস্টুলা ইজ নাথিং বাট আ অ্যাবনর্মাল চ্যানেল বিটুইন টু স্ট্রাকচার। ইট ইজ আ অ্যাবনর্মাল চ্যানেল অর কমিউনিকেশন বিটুইন টু স্ট্রাকচার। এখন আপনারা কি স্লাইড শেয়ারে দেখতে পাচ্ছেন আমি যে স্লাইডটা ওপেন করেছি? আপনারা কি দেখতে পাচ্ছেন আমি একটা স্লাইড ওপেন করেছি ভিভিএফ এন্ড আরভিএফ নামে? নো ম্যাম, দেখছি না তো। দেখতে পাচ্ছেন না? আরেকবার ট্রাই করি। শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন তো দেখাচ্ছে আমাকে, দাঁড়ান এক মিনিট। এখন আমি একটু দেখাচ্ছি, দেখেন তো এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ম্যাম। ওকে, যদি সবাই দেখেন তাহলে এই ছবিটা একটু খেয়াল করেন, আমি যেখানে কার্সার নিচ্ছি একটু খেয়াল করেন। সো ফিস্টুলা, এই যে দিস ইজ, আমি দেখাচ্ছি, ফিস্টুলা ইজ নাথিং বাট আ কমিউনিকেশন অর চ্যানেল। এই যে এখানে দেখাচ্ছে বড় করে, কমিউনিকেশন অর চ্যানেল বিটুইন টু অর্গানস। তাহলে আপনি দেখেন আমি এখানে যে ফিস্টুলা
রিগার্ডিং ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথে দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভিএফ এন্ড আরভিএফ, দুই ধরনের ফিস্টুলা। একটা হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, আরেকটা হচ্ছে রাইট সাইডের ছবিটা রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। কি জিনিস আমি দেখাচ্ছি দেখেন, এই যে স্ট্রাকচারটা যেটা লিখা ব্লাডার, এটা আমরা দেখতে পাচ্ছি রাইট, একটা মায়ের পেটের স্ট্রাকচার আমি দেখাচ্ছি পেলভিসে। এটা হচ্ছে ব্লাডার, ব্লাডারের একদম পিছন দিকে আছে রেকটাম, এখান দিয়ে আমরা স্টুলে যে অ্যানাসের মাধ্যমে যার কমিউনিকেশন, আর এই ব্লাডার আর রেকটামের মাঝখানে হচ্ছে ইউটারাস। এখন একটা বাচ্চা এখানে বড় হচ্ছে ইউটারাসের ভেতরে, কোনো কারণে একটা মার প্রলংড লেবার হলো অনেকক্ষণ ধরে, 12 ঘন্টা, প্রায় মাল্টি পেশেন্টদের জন্য যাদের আগের বাচ্চা আছে 12 ঘন্টা ক্রস করেছে, আর যাদের প্রথম বাচ্চা হচ্ছে তাদের 18 ঘন্টা ক্রস করেছে। এটাই হচ্ছে প্রলংড লেবার বুঝাচ্ছে। সো অনেকক্ষণ প্রলংড লেবার হওয়ার পরে কি হলো, বাচ্চার মাথাটা এইখানে একেবারে আটকে থাকে। এই আটকে যাওয়ার কারণে আমি পরের স্লাইডটাতে দেখাবো কেন হয় ফিস্টুলা, এখন শুধু দেখাচ্ছি কি কারণে, মানে কি প্রসেসে হচ্ছে। এই বাচ্চার মাথাটা এখানে আটকে থাকার কারণে সে সামনের দিকে এই ব্লাডারের এই জায়গাটায় কনস্ট্যান্ট একটা প্রেসার দিয়ে রাখছে বাচ্চার মাথা, আর পিছনের দিকে বাচ্চার মাথাটা এই রেকটামের উপরে একটা কনস্ট্যান্ট প্রেসার দিয়ে রাখার কারণে ঘটনাটা হয় এই যে ব্লাডারের এই জায়গাটার টিস্যুটার অক্সিজেন সাপ্লাই এবং রেকটামের এই যে রাইট সাইডের এই ইয়েটা দেখেন, এই জায়গাটার টিস্যুটার অক্সিজেন সাপ্লাই নষ্ট হয়ে যায়। এখন ইউটেরাসটা এতটুকু দেখাচ্ছে, কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন ইউটেরাসটা আরো বড় হয়, এই পর্যন্ত চলে আসে, ঠিক আছে। সো এই অক্সিজেনটা চলে যাওয়ার কারণে, ওই টিস্যুর মেইন খাদ্যটা চলে যাওয়ার কারণে টিস্যুটা পচে যায়, যেটাকে আমরা বলি নেক্রোসিস। সেই নেক্রোসিস হওয়ার কারণে পচে যাওয়া টিস্যু দেখবেন স্লাফিং আউট হয়, উঠে যায়, এবং উঠে যাওয়ার কারণে তখন ব্লাডারের সাথে এই যে এই ইউটেরাসের নিচে থাকে ভ্যাজাইনা, এটা ভ্যাজাইনা, এই ব্লাডারের সাথে ভ্যাজাইনার একটা চ্যানেল তৈরি হয় বা ফিস্টুলা তৈরি হয়। দিস ইজ কল্ড ভেসিকো মিন্স ব্লাডার, ভ্যাজাইনা মিন্স ভ্যাজাইনা, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। দিস ইজ ইন শর্ট নোন অ্যাজ ভিভিএফ। ঠিক তেমনি রাইট সাইডের ছবিটাতে ভ্যাজাইনার সাথে রেকটামের একটা চ্যানেল তৈরি হয়, দিস ইজ নোন অ্যাজ রেকটামের রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা, ইন শর্ট আরভিএফ। এখন দেখেন ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হলে সমস্যা কোথায়, এটা প্রশ্ন আসবে। সমস্যাটা হচ্ছে পাবলিক হেলথ ইস্যু। কি হয়, এই মাটার তখন ডেলিভারির পরে ধরেন 1 মাস 10-12 দিন 15 দিন পর, আরো 1 মাস পর, কারো 3-4 মাস পরে হঠাৎ করে মাটা কমপ্লেন করে আমার প্রস্রাব ঝরছে, আমি আটকে রাখতে পারছি না। কেন প্রস্রাব ঝরবে? প্রস্রাব ঝরার কথা ইউরেথ্রা দিয়ে। ইউরেথ্রাটা কোথায় অবস্থিত? আমাদের যে মেয়েদের যে ভ্যাজাইনাল অরিফিস আছে, যেটা দিয়ে নর্মাল ডেলিভারি হয়, যেটা দিয়ে মিনস্ট্রুয়াল বা ব্লাড বের হয়, যেটা দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেটার উপরে ক্লাইটোরিসের নিচে ইউরেথ্রাল ওপেনিং, যেটা দিয়ে প্রস্রাব বের হয়। সেটা দিয়ে প্রস্রাব না বের হয়ে, ওটা দিয়ে তো বের হয় এই ব্লাডার থেকে ডাইরেক্টলি ভ্যাজাইনা দিয়ে, মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে, এবং এটার কন্ট্রোল একটা মেয়ের হাতে থাকে না। আর ঠিক তেমনি এই ভ্যাজাইনা দিয়ে স্টুল বেরোতে থাকে। এখন একটা মেয়ের যদি কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন এবং স্টুল বের হয়, তাহলে ওই মেয়েটার শরীর থেকে ফাউল স্মেল বের হবে, ইউরিনের স্মেল, ব্লাডের স্টুলের স্মেল। তখন ওই মেয়েটাকে তার হাজব্যান্ড অ্যাজ আ ওয়াইফ তাকে রাখতে চায় না, হয় ফ্যামিলি ডিসহারমোনি হবে, তালাক হয়ে যায়, না হলে ছেড়ে দিয়ে আরেকটা ম্যারেজে চলে যায়। সো this vesicovaginal fistula and rectovaginal fistula is a man-made morbidity in our society. বোঝাতে পারছি? আমরা কি আছি সাথে? হ্যাঁ, কারণ এটা আমরা বাই আপনাদেরকে জিজ্ঞেস করি, এভাবেও প্রশ্নটা করতে পারি, আচ্ছা বলেন তো ম্যান মেড মরবিডিটি, যার যেটা মানুষ তৈরিতে হেল্প করেছে, সেরকম একটা মরবিডিটির নাম বলেন। আপনাদের উত্তর হবে ফিস্টুলা। কয় ধরনের? 2 ধরনের। কেন বললেন ম্যান মেড? কারণ আমি একটু পরেই দেখাবো, কারণ একটা মেয়ের প্রলংড লেবার আর অবস্ট্রাক্টেড লেবার বাসায় যখন হয়, তখন এটা আমাদের ডিসিশন, আমরা বাসায় ডেলিভারি করাবো, সেই জন্যই হয়েছে। কিন্তু এটা যখন আপনার হসপিটালে ডেলিভারিটা করাবেন, তখন যখনই ডাক্তার বুঝবে যে এই ডেলিভারি নর্মাল ভাবে হবে না, তখন তাকে আর প্রলংড করবে না, তাকে আর অবস্ট্রাক্টেড পর্যন্ত নিবে না, তার আগেই ডিসিশন দিয়ে দিবে আপনার এই বাচ্চার সিজার লাগবে, তখন আর এই ঘটনাটা ঘটবে না। তাহলে একটা ডিসিশন মেকিং
ভুল ডিসিশন মেকিং এর কারণে আমরা একটা মাকে তাকে কিন্তু তালাক পর্যন্ত দেওয়াচ্ছি, তাকে কিন্তু সোসাইটিতে আমরা ছেড়ে দিচ্ছি, অ্যাবান্ডন ঘোষণা করে দিচ্ছি, কিন্তু এই মেয়েটার যাকে আমি অ্যাবান্ডন ঘোষণা করছি, যাকে আমি তালাক দিচ্ছি, তার কিন্তু ডিসিশন মেকিং ছিল না যে আমার ডেলিভারি বাসায়। সো একটা মেয়ে কতভাবে হ্যারাসমেন্টের শিকার হতে পারে, একটা লাইফে তার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র এই কারণটার জন্য। নেক্সট স্লাইডটা আমরা যদি দেখি, তাহলে এই যে প্যাথোফিজিওলজি অফ দ্য ফিস্টুলা ফরমেশন, দেখেন আমি দেখিয়েছি, এটা আমরা আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করি যে কিভাবে তৈরি হচ্ছে বলেন। সো আপনার আনসার হবে প্রোলং লেবার, সেখান থেকে অবস্ট্রাক্টেড, এখন শুধু প্রোলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, সেখান থেকে এই যে দেখাচ্ছি আমি, বাচ্চার মাথাটা, সামনে থাকবে ব্লাডার, পিছনে থাকবে রেকটাম, কন্টিনিউয়াস চাপ দিয়ে এই যে কম্প্রেশন ইস্কেমিয়া, মানে হচ্ছে গিয়ে অক্সিজেন সাপ্লাই অফ দ্যাট টিস্যু এরিয়া, এই যে যেটা দেখিয়েছি, ইস্কেমিয়া মানে অক্সিজেন সাপ্লাই থাকবে না, নেক্রোসিস মানে পচে যাবে, এবং তখন ফিস্টুলা ফরমেশন। আশা করি এইটুক আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমি এটা থেকে বেরোচ্ছি। এখন আমরা আবার একটু চলে যাব আমাদের লেকচারে। মরবিডিটি আমার শেষ, লেকচার 2A, স্লাইড নাম্বার 25। আমি কি দেখতে পাচ্ছি স্লাইড শেয়ারে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। মরবিডিটিটা দেখা যাচ্ছে? জি ম্যাডাম। ওকে, গুড। আমি তাহলে ট্রাই করি যতক্ষণ পর্যন্ত দেখা যায়। এটা হ্যাং হয়ে গেলে আমাকে আবার এখান থেকে বের হয়ে আসতে হবে। ওকে, রাইট। তাহলে এতক্ষণ আমরা পড়লাম ডিরেক্ট মরবিডিটি, এখন আমরা যাচ্ছি ইনডিরেক্ট মেটার্নাল মরবিডিটি। সেগুলো কি, এগুলো সম্পর্কে আপনারা জানেন, ওই যে ডিজিজ গুলো, সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তো আমি আশা করি এটা না বোঝার কিছু নেই। তাহলে আমরা পরের স্লাইডটাতে যাব, যেটা আরো ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের স্লাইডটা কেন ইম্পর্টেন্ট আমরা বলি। কখনো যে কোনো জায়গায় যখন কাজ করবেন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে, বিশেষ করে মেটার্নাল হেলথ রিলেটেড, মেটার্নাল মরবিডিটি রিডিউস করার জন্য একটা মডেল আপনাদের আনতে হয়, খুব সিম্পল মডেল। এটাকে বলা হয় 3 ডিলে মডেল। আজকাল বলে 4 ডিলে, কেন আমি বলছি 3 ডিলে মডেল অথবা 3D মডেল। এখানে আমাদের দেশের বেশিরভাগ মারা এই 3টা ডিলে বা দেরি হওয়ার কারণে মারা যাচ্ছে। সেই 3টা ডিলে WHO, ইউনিসেফ, যারা যারা সেফ মাদারহুড নিয়ে কাজ করে তারা বের করেছে। সেগুলো কি? নাম্বার 1, recognition of the problem. ফ্যামিলি বুঝতে পারে না যে একটা মার প্রবলেম হচ্ছে, ডেলিভারির ব্যথা উঠেছে, তার প্রবলেম হতে পারে, তার প্রবলেম হচ্ছে, নর্মাল ডেলিভারি হবে না, অথবা তার কোনো সমস্যা হচ্ছে, তাকে নিয়ে যেতে হবে আমার হাসপাতালে, এটাই বুঝতে পারে না। এবং বুঝতে পারে না এবং ডিসিশন নিতে দেরি করে। এটার কারণ কি দেখেন, 3টা 4টা বুলেট পয়েন্টে আছে। ল্যাক অফ এডুকেশন, আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পটম, কালচারাল অ্যাকসেপ্টেন্স and low status of women, socio-cultural barrier to seek care. So these are the causes of this delay. এটা একটা written question থাকে, describe in brief the 3 delay model to reduce maternal mortality. So first delay হয়ে গেল। এইখানেই যে ডিলে দুটো আছে, এই দুটোকে যদি আপনি ভাঙেন তাহলে এটা 4 ডিলে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু দুটো ডিলে বলতে মেকিং। আচ্ছা, ডিলে ইন রিচিং কেয়ার, আপনি ডিসিশন নিলেন আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু রিচিং কেয়ার, হেলথ সেন্টার পর্যন্ত যেতে দেরি হয়। এটার কারণ কি? জিওগ্রাফিক ব্যারিয়ার আছে আপনার দেশে, হাওর, বিওর, বাওর, খাল, হার্ড টু রিচ এরিয়া, হিল ট্র্যাক্ট, সিলেট, চিন্তা করেন। ঠিক আছে, সো এই জায়গাগুলো চিন্তা করেন, এগুলো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার আছে। and lack of available or appropriate transport and finance. এটার এই যে lack of available appropriate transport and finance, এটার জন্য আমরা কিছুটা দায়ী। আমরা মিন্স আমরা ফ্যামিলি মেম্বাররা দায়ী। কিভাবে দায়ী? আমরা জানি না। কেন জানি না? কারণ আমরা এন্টিনেটাল চেকআপে নিয়ে যাই না। কারণ এই কথাগুলো এন্টিনেটাল চেকআপে ডিসকাস করা হয় যখনই মাটা ভিজিটে যায়, চেকআপে যায়। এটাকে বলা হয় বার্থ প্ল্যান। আমরা ডিসকাস করে দিই, হেলথ কেয়ার প্রোভাইডার যারা আমরা আছি তারা রোগীদেরকে বার্থ প্ল্যান ডিসকাস করে দিই। ভাই আপনি এখন থেকে প্রতিদিন 10 টাকা করে জমাবেন এবং একটা টাকা বরাদ্দ রাখবেন। আপনার বলা যায় না, নর্মাল ডেলিভারি লাগতে পারে, সিজারও লাগতে পারে। সো ইউ ক্যান্ট প্রেডিক্ট বিফোর দ্যাট, বিফোর ডেলিভারি পেইন অ্যাকচুয়ালি, যে আপনি নর্মাল হবে না সিজার হবে। সব ভালো,
অল থ্রো ভালো ডেলিভারির চেক আপ সব নর্মাল, দেখা গেল ডেলিভারির দিন গিয়ে দেখা গেল তার নর্মাল ডেলিভারি আর হচ্ছে না, তাকে সিজার করতে হবে। এখন এই দোষ দিয়ে লাভ নাই যে আপনি তো বলছেন সব নর্মাল ডাক্তার আপা, এখন কেন সিজার লাগছে, লাগতেই পারে, এটা প্রেডিক্ট করা যাবে না। কিন্তু এটা এটা আমরা শুধুমাত্র বার্থ প্ল্যানটার এই অ্যাডভাইস গুলো দিয়ে থাকি যখন তারা চেক আপে আসে, ঠিক আছে? সো দিস ইজ অ্যানাদার ডিলে। নাও ডিলে নাম্বার 3, ডিলে ইন রিসিভিং কেয়ার। এখন মা হাসপাতালে আসলো, ফ্যামিলি সুন্দর করে তাদের ডিসিশন নিয়ে হাসপাতালে আসলো, এখন যে ডিলেটা হচ্ছে এটা সম্পূর্ণ হেলথ সেন্টারের দোষ। সেই কারণে হচ্ছে কি হচ্ছে এটা, ল্যাক অফ ইকুইপড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। আমার কাছে হসপিটালে সব জিনিসপত্র নাই, মেডিসিন হ্যালো 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 ম্যাম, কিছু শুনতে পাচ্ছি না। ম্যাডাম মিউট হয়ে গেছেন। আমার স্পিকার মিউট হয়ে গেছে নাকি? মানে লাইনের অথবা ইয়ের সমস্যা, তার মানে ওয়াইফাই সমস্যা হতে পারে। তোমার স্পিকার তো ম্যাম অনেক স্লো, মানে খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। ম্যাডাম তো বের হয়ে গেছেন মনে হয়। মেবি বের হয়ে আবার ঢুকবে। হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখলাম, এই প্রবলেমটা হয়। আমি যতটুকু দেখানোর ওই যে ওইটা দেখিয়ে ফেলেছি ভিভিএফটা। সো এখন আমরা আবার একটু লেকচারটা এমনি একটু দেখি। কতটুকু আপনারা শুনতে পেরেছেন আমাকে একটু বলবেন কাইন্ডলি। এরকম 3D রিসিভিং কেয়ার। আচ্ছা, ডিলে ইন রিসিভিং কেয়ার, রাইট। ডিলে ইন So, রিসিভিং, রাইট। সো রিসিভিং কেয়ারটা আমাদের ইকুইপমেন্ট নেই, আমাদের ট্রেন পার্সোনাল নেই, পোর কোয়ালিটি সার্ভিস আমরা দিচ্ছি। যেটা আমি বললাম উপজেলা হেলথ কমপ্লেক্সে ওরকম আমরা খবর পেয়েছি যে ডেলিভারি করাতে গিয়ে বাচ্চার মাথা টেনে ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ডিলে ইন রিসিভিং কেয়ার। ওকে, নাও এর পরের স্লাইডে আমরা যাব। স্লাইড হ্যাং হয়ে আছে না কি, খুবই বিরক্ত লাগছে। আচ্ছা, এখন দেখেন স্লাইড নাম্বার 31। আমরা কিন্তু 3 ডিলে মডেল শেষ করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন স্লাইড নাম্বার 31 and 34, এই দুটো স্লাইড 31 and 32, সরি 31 and 32, এই দুটো স্লাইডে আমি দেখিয়েছি আমাদের মায়েদের আগের থেকে কিছু মাকে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করে, যে তার রিস্ক ফ্যাক্টর আছে চিহ্নিত করে তাকে আরো সজাগ করি যে আপনার ডেলিভারিটা বাসায় করানোটা ভুল ডিসিশন হতে পারে। তারা কারা দেখেন, এলডারলি প্রাইমি, যারা 30 বছর এন্ড ওভারের উপরে বাচ্চা প্রথম বাচ্চা নিচ্ছে তারা। শর্ট স্ট্যাচার প্রাইমি, যারা হাইটে অনেক ছোট, যাদের প্রথম বাচ্চা হচ্ছে, তারা রিস্কি গ্রুপে থাকে, ঠিক আছে, 5 ফুটের নিচে যারা। তারপরে ম্যাল প্রেজেন্টেশন, তার মানে যখন তারা জানতে পারলো আলট্রাসোনোগ্রাম করে যে বাচ্চার মাথাটা নিচের দিকে নেই, বাচ্চার মাথা অন্যদিকে, বাকি অন্য পার্ট আরেক দিকে, সেটা হলো ম্যাল প্রেজেন্টেশন। যাদের প্রেগনেন্সি পিরিয়ডে হেমোরেজ মানে অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়েছিল, অথবা যাদের থ্রেটেন্ড অ্যাবর্শন ছিল, যে অ্যাবর্শনের চান্স ছিল, যাদের প্রেগনেন্সি পিরিয়ডে প্রি একলামশিয়া একলামশিয়ার হিস্ট্রি, আগেরটার হিস্ট্রি আছে, অথবা এবারেরটাও হয়েছে, এবারের প্রেগনেন্সিতেও হয়েছে, এরকম যাদের এনিমিয়া আছে, যাদের টুইন প্রেগনেন্সি, ঠিক আছে, এরকম যাদের প্রিভিয়াস বাচ্চা মারা যাওয়ার হিস্ট্রি আছে, 32 স্লাইড পড়ছি, যাদের আগের বাচ্চা পেটের ভেতরে মারা গেছে,
যাদের আগের বাচ্চা ডেলিভারির পরে প্লাসেন্টাটা হাত দিয়ে বের করতে হয়েছে, যাদের বাচ্চা 4টার বেশি, গ্র্যান্ড মাল্টিপেরা মানে 4টার বেশি যাদের বাচ্চা, হ্যাঁ, প্রলংড প্রেগনেন্সি মানে হচ্ছে যাদের ডেট এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা দেওয়া ছিল তার থেকে 14 দিন পার হওয়ার পরেও ডেলিভারি পেইন উঠেনি, তাদের, যাদের আগের সিজারিয়ান সেকশন ছিল, যাদের হার্ট ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, এই ধরনের ফ্যাক্টরস গুলো যাদের আছে তাদেরকে আমরা আগের থেকে বলে দিই আপনি হচ্ছেন রিস্কি গ্রুপে আছেন, হাই রিস্ক গ্রুপে আছেন, আপনার ডেলিভারি কোনোভাবেই বাসায় করানো একদম ভুল ডিসিশন হবে। ঠিক আছে, তাহলে গেল। এখন দেখেন আমরা যদি একটু স্লাইড নাম্বার 33-তে আসি, প্রিভেনশন অফ ম্যাটারনাল মর্টালিটি, সেটা আমরা একটু দেখে ফেলবো। সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে কি মোস্ট অফ দ্য ম্যাটারনাল ডেথ আর প্রিভেন্টেবল। ক্যান ইউ ইমাজিন? মানে প্রিভেন্টেবল, 1/2 অফ অল দ্য ম্যাটারনাল ডেথস কনসিডার্ড টু বি প্রিভেন্টেবল, এটা সিডিসি রিসার্চ করে বের করেছে। সো আমরা যদি এই ম্যাটারনাল ডেথ প্রিভেন্ট করতে চাই তাহলে আমরা কি করব? স্লাইড নাম্বার 34 দেখেন, আমি রেকমেন্ডেশন ফর রিডিউসিং ম্যাটারনাল মর্টালিটি যেগুলো দিয়েছি আপনারাই এখন বুঝতে পারবেন, এখন আর আমাকে এটা ডিসক্রাইব করতে হবে না। রিডিউসিং জেন্ডার ইনইকুয়ালিটি, ইমপ্রুভিং ওমেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস, কারণ ফ্যাক্টরগুলো ইফেক্ট করে, সেই ফ্যাক্টরগুলোই যদি আমি ঠিক মতো অ্যাড্রেস করি। ইনক্রিজিং গার্লস অ্যাক্সেস টু এডুকেশন, যেটা আমরা আপনাদেরকে জানতে চাইবো বা রিটেন কোশ্চেনে দেই, যে এই যে বললেন রিডিউসিং জেন্ডার ইনইকুয়ালিটি, ক্যান ইউ এক্সপ্লেইন হাউ? তখন আপনি যে এতক্ষণ আমি যে অনেকগুলো কথা বলেছি সেগুলোকে জাস্ট লিঙ্ক করে দিবেন। যেমন একটা আমি খালি বলবো, জেন্ডার ইনইকুয়ালিটি যদি আমি রিডিউস করি তাহলে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সমানভাবে তার শিক্ষা পাবে, তার এডুকেশন মানে নিউট্রিশন পাবে, তার অধিকার পাবে, তাকে চাকরি করতে দেওয়া হবে, তাকে ইকোনমিক্যালি স্টেবল হতে দিয়ে তারপর তাকে বিয়ে দিতে পারবে, আর্লি ম্যারেজ তার করবে না। তাতে করে কি হবে? সে অ্যাডাল্ট লাইফে গুড হেলথে একটা প্রেগনেন্সি করবে, তার ফ্যামিলি প্ল্যানিং এর সময় তার জেন্ডার ইনইকুয়ালিটি হবে না, সে ডিসিশনও দিতে পারবে তার হাজবেন্ডের সাথে কনসাল্ট করে যে আমি এখন বাচ্চা চাই তখন চাই না। তাহলে সবগুলো জিনিস তখন ম্যাটারনাল মর্টালিটি রিডিউস করবে। আমি আশা করি বাকিগুলো আপনারা পারবেন, কারণ এই যে পরেরগুলো যেগুলো আছে, ফ্যামিলি প্ল্যানিং, অ্যান্টিনেটাল কেয়ার, স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, একটু পরে আমি এগুলো দেখাবো শর্ট করে, আরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি একটু আসবো স্লাইড নাম্বার 36। এখন এটা থেকে আমি আপনাকে কিছু জিনিস বুঝাবো শর্ট করে। কারণ অনুযায়ী কজেস অফ ম্যাটারনাল ডেথ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, এই স্লাইডটা প্রেজেন্ট করছে যে ইন্টারভেনশন গুলো আমি দিচ্ছি ম্যাটারনাল ডেথের কজ অনুযায়ী। তাহলে দেখেন সবচেয়ে ম্যাক্সিমাম যেটা হেমোরেজ, রাইট? এই যে হেমোরেজের আমরা দেখেছি যে সবচেয়ে ম্যাক্সিমাম হেমোরেজ, তারপরেই ছিল প্রি একলামশিয়া, বাংলাদেশের স্টাডিটা। দেখেন হেমোরেজ প্রিভেন্ট করতে হলে বা এক্সেসিভ ব্লিডিং প্রিভেন্ট করতে হলে ইউটেরোটনিক ড্রাগস বলে একটা ড্রাগস আছে, যেটা ইউটেরাসকে ডেলিভারির পরে কন্ট্রাক্ট করিয়ে ব্লিডিং বন্ধ করে, সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। এই ড্রাগটা দিতে হবে। তো এই ড্রাগটা নিশ্চয়ই বাসায় বসে দেওয়া সম্ভব না, একটা দাই নিশ্চয়ই এটা দিতে পারবে না, সো হোম ডেলিভারি করতে হবে, না করা যাবে না, তাহলে করতে হবে ইনস্টিটিউশনাল ডেলিভারি। আরেকটা উপায় কি আছে? হ্যাঁ, ইউটেরোটনিক ড্রাগ একান্তই যদি মাটা বাসায় ডেলিভারি করায় তাহলে আমরা সাজেস্ট করছি কার হাতে করাবে? তাদেরকে SBA বলা হয়, স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্টের হাতে করাবে, তারা এটা ম্যানেজ করতে পারবে। যদি ম্যানেজ করতে না পারে তারা এটা রেফার করতে পারবে। তাহলে ইউটেরোটনিক ড্রাগ, আরেকটু বিষয় আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, যারা পেরিফেরি গ্রামের দিকে থাকে তাদের অনেক সময় এই হেমোরেজ থেকে প্রিভেনশনের কারণে বাংলাদেশ গভর্নমেন্ট একটা প্রজেক্ট রান করছে, সেটা হচ্ছে মিসোপ্রোস্টল ট্যাবলেট প্রজেক্ট। কি করে? ইউটেরোটনিক ড্রাগ অক্সিটোসিন ইনজেকশনের মাধ্যমে দিতে হয়, যেটা হসপিটাল ছাড়া সম্ভব না। সেই জন্য মায়ের মৃত্যু হার কমানোর জন্য যখন দেখলো যে মারা তো হাসপাতালে 100% আসছে না, তারা বাসাতেই ডেলিভারি প্রেফার করছে, তখন গভর্নমেন্ট একটা প্রজেক্ট চালাচ্ছে, এখনো আছে, মিসোপ্রোস্টল নামের একটা ট্যাবলেট পাওয়া যায়। মিসোপ্রোস্টল এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন ট্যাবলেট। সো এটা আমাদের যে হেলথ ওয়ার্কাররা আছে যারা কিন্তু FWB FWA, তারা মায়েদের বাসা পর্যন্ত যায়। তারা কি করে? মায়ের 8 মাস প্রেগনেন্সির সময়, 32 সপ্তাহের সময় এই ট্যাবলেটটা মায়েদের হাতে দিয়ে আসে, দিয়ে এসে তাদেরকে ইনস্ট্রাকশন দেয় আপনার ডেলিভারি বাসায় হলেও
আপনি ডেলিভারির পর পর এই ওষুধটা নিজ দায়িত্বে পানি দিয়ে খেয়ে ফেলবেন মুখে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যালো? ম্যাডাম। জি ম্যাম শুনতে So, পাচ্ছি। এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি আপনাদেরকে ভাই যে হেমোরেজ প্রিভেন্ট করার জন্য কি মেজার। একটা মেজার হচ্ছে ইনজেকশন দিতে হয়, ইউটেরোটনিক ইনজেকশন। এটা না হলে তাহলে গ্রামের মানুষরা কি করবে? তখন একটা প্রজেক্ট চলে যার নাম মিসোপ্রস্টলের মাধ্যমে এই যে এটা তখন আপনারা একটু মাথায় রাখবেন, বলবেন, ঠিক আছে? এরপরে হেমোরেজ প্রিভেন্ট করার জন্য দেন ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, ব্লাড ফর ব্লাড। ব্লাড আপনার শরীর থেকে লস হচ্ছে, ব্লাড আপনাকে দিতে হবে। আমরা পড়েছি ভি ফর ভিক্টরি, উইদিন 2 আওয়ার্স আমি যদি হেমোরেজ বন্ধ করতে না পারি আমি এই ভিক্টরি পাবো না। কিসের ভিক্টরি? মাকে সেভ করতে পারবো না, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং আমরা করতে পারি, যেটা আপনারা সাইবাস মেথড বলে জানেন কিনা জানি না, আমি আমার ফেসবুকে শেয়ার করেছি এবং এটা ইন্টারন্যাশনালি এখন অ্যাকসেপ্টেড। প্রফেসর সাইবা ম্যাডাম, যিনি Yes, Professor Saiba Madam 2001-2 তে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ঢাকা মেডিকেল কলেজে এবং আই এম ভেরি ফরচুনেট ঠিক ওই টাইমে আমি ওনার আন্ডারেই ট্রেনিং করছিলাম। সো এই বেলুন টেম্পোনেট, যেটাকে কন্ডোম ক্যাথেটার বলা হয়, যেটা সাইবাস মেথড নামে পরিচিত, এই কন্ডোম ক্যাথেটার তখন আমরা ম্যাডাম আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন এবং আমি এসে আমি যে প্রজেক্টে কাজ করছিলাম, ঢাকা সিটি কর্পোরেশনের প্রজেক্ট ফান্ডেড বাই এডিবি এন্ড ইউএনএফপিএ, সো সেখানে আমি অনেকগুলো মাকে এটা অ্যাপ্লাই করেছি আমার নিজ হাতে। সো দিস ইজ ভেরি ইফেক্টিভ, ভেরি কস্ট ইফেক্টিভ, ভেরি লো কস্ট ইন্টারভেনশন এবং আলহামদুলিল্লাহ আমরা 8টা মাকে দিতে পেরেছিলাম। আমি আমার প্রজেক্টে এসে এখান থেকে ট্রেনিং করে গিয়ে, ইউএসএ ট্রেনিং করে গিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 8টা মাকে আমরা সেভ করতে পেরেছি। সো another is condom catheterization and another option is surgery, ঠিক আছে? সার্জারি মিন্স ওই আপনার সিজার মানে ল্যাপারোটমি করে আপনার ইউটেরাসকে হয় ফেলে দিতে হবে, ওইটা মেডিকেশন নিতে হবে, কি করবে ওটুকু আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। দেন আরেকটা কজ আমি একটু ডিসক্রাইব করব, অবস্ট্রাক্টেড প্রি একলামশিয়া ছিল সেকেন্ড কজ। আপনার দেখেন এখানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার লাল রঙের যেটা, সেটা তাহলে প্রি একলামশিয়া এবং একলামশিয়াকে প্রিভেন্ট করতে গেলে এটা আপনার বাংলাদেশের লিডিং আরেকটা সেকেন্ড কজ মায়ের ডেথে। আমার কি কি মেজার নিতে হবে দেখেন, নাম পাশে দেখেন ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে গিয়ে হসপিটালে গেলে, হসপিটালে ডেলিভারি করালে আমরা এটাকে ট্যাকেল করি। ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ওষুধ, ড্রাগ অফ চয়েস, যেটা দিয়ে আমরা করি। কিন্তু যেটা ফ্যামিলির হাতে আছে, যেটাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ইনটেক করাতে হয়, জিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো ইনটেক করাতে হবে। তাহলে এগুলো আমার হাতে কিভাবে আছে? এগুলো আমরা মায়েদেরকে একটু পরে দেখাবো। মায়েদেরকে আমি একটু কিন্তু আজকে আপনাদেরকে 1:45 পর্যন্ত একটু আমাকে কন্টিনিউ করতে হবে, না হলে আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? আমাকে একটু আপনারা যেহেতু হসপিটাল মসজিদে যাওয়ার মতো অবস্থা নাই আমাদের, তো আমি আশা করব একটু ক্লাসটা করে তারপরে আপনারা যদি কাইন্ডলি নামাজে যান, আমি আশা করি যে খুব একটা ক্ষতি হবে না। সো একটু আমাকে স্লাইড শেয়ার করছেন, আমরা কিন্তু স্লাইড শেয়ার দেখতে পাচ্ছি। স্লাইড শেয়ার দেখতে পাচ্ছেন না, কারণ স্লাইড শেয়ার করতে গিয়ে আমার অলরেডি লাইন কেটে গিয়েছিল এবং আপনারা আমার ক্র্যাক ভয়েস পাচ্ছিলেন, যেটার জন্য আমি স্লাইড শেয়ারটা অফ করে দিতে বাধ্য হয়েছি, ঠিক আছে? এই জন্যই আমি স্লাইড শেয়ারটা দিতে পারছি না, না হলে আমি কন্টিনিউ করতে চেয়েছিলাম। ওকে, যখনই আমি স্লাইড শেয়ার বন্ধ করলাম ভয়েসটা আমার ক্লিয়ার পাচ্ছেন আপনারা। এখন দেখেন, হ্যাঁ আমি কিন্তু গুগল ক্লাসরুমে অলরেডি কিন্তু আপনাদের এই সবগুলো জিনিস দিয়ে দিয়েছি। সো কেউ যদি ডাউনলোড করে না থাকেন, সেটারও লিংক আমি ওই যে হ্যাং আউটে দিয়ে দিয়েছি, যে কোন লিংক দিয়ে আপনারা গুগল ক্লাসরুমে ঢুকবেন, ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া, ঠিক আছে? হ্যাং আউটটাতে জয়েন করানোর এটাই উদ্দেশ্য। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি কিন্তু ক্লাসরুম, গুগল ক্লাসরুমে যেতে হয় কিভাবে আর আমার ক্লাসে জয়েন করতে হবে স্কাইপেতে কিভাবে, দুটারই ইনস্ট্রাকশন দিয়ে দিই যাতে করে সবার সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি। সো ক্যালসিয়ামটা তাহলে একটা মাকে যখন এন্টিনেটাল চেকআপে নিয়ে যাই তখনই কিন্তু আমরা অ্যাডভাইস করি কখন আমরা জিঙ্ক দিব, কখন ক্যালসিয়াম দিব, কখন মাল্টিভিটামিন দিব, কখন ফলিক অ্যাসিড দিব। এগুলো যদি ঠিক মতো খায় তাহলেই একটা মায়ের রিসার্চে দেখা গেছে যে প্রি একলামশিয়া এবং একলামশিয়া হবে না, অনেকখানি রিডিউস করা যাবে। এখন দেখেন আমাদের কালচার বলে, আমাদের দেশের কালচার বলে ফ্যামিলি থেকে ডিসকারেজ করা হয় মাকে এই ওষুধগুলা খেতে। কেন? এই ওষুধগুলা দিছে তোমার বাচ্চাটাকে বড় করার জন্য, তোমার বাচ্চাটা বড় হলে সিজার করবে, তাহলে আর নর্মাল ডেলিভারি হবে না, তাহলে দেখবা ডাক্তাররা ইচ্ছা করে এই ওষুধগুলো খেতে দিয়েছে, সেই জন্য এটা মানা করা হয়।
ঠিক আছে। সো আমাদের কিছু রং কনসেপশন থাকার কারণে আমরা আমাদের কালচার আমরা তখন এই ফ্যামিলি ট্রেডিশনে ওদেরকে মানা করি এবং আমরা দেখা যায় একটা মাকে এইদিকে ঠেলে দিচ্ছি। গেল আরেকটা কজ আমরা বলেছিলাম অবস্ট্রাক্টেড লেবার, রাইট? অ্যান্ড আপনার সেপসিস। সো সেপসিস তার নিচেই দেখেন সেপসিস বা ইনফেকশন যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে দেখেন মাকে দুটো ইনজেকশন দিতে হয়, এটা আপনারা সবাই জানেন প্রেগনেন্সি পিরিয়ডে, টিটেনাস টক্সয়েড টিটি টিকা, অথবা এটাকে আমরা গভর্নমেন্ট একটা প্রজেক্ট করছে যেটা কিনা আমরা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে এই টিটি টিকা শিডিউল দিয়ে দিই, 5টা টিকা দিতে হয়। যদি তার কমপ্লিট করা থাকে প্রেগনেন্সির আগেই 5টা টিকা, তাহলে আমরা অনেক সময় আমরা ডাক্তাররা ডিসিশন দেই যে প্রেগনেন্সি পিরিয়ডে সে একটা টিকা দিয়ে নিল, এটাতে ক্ষতির কিছু নেই, নেগেটিভ কিছু হবে না, দিয়ে রাখা ভালো যদি তার অ্যান্টিবডিটা কমে যায় সেটার কারণে। এখন যদি অ্যাডোলেসেন্ট মেয়ে হিসেবে দিয়ে থাকে তাহলে গুড, আর যদি না দিয়ে থাকে তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে 2টি টিকা দিতে বলি। এটা একটা প্রজেক্ট চলছে। সো এটা আমাকে সেভ করছে ইনফেকশন থেকে, টিটেনাস টক্সয়েড বা ধনুষ্টঙ্কার থেকে, ঠিক আছে। মা এবং বাচ্চা দুজনকে ক্লিন ডেলিভারি সারফেসে করতে বলি। এই যে আমি এখন দেখাবো এটা কি, ক্লিন ডেলিভারি, ক্লিন সারফেস, এগুলো মেনটেন করতে হবে, প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হবে, প্রপার যে ডেলিভারি করাবে তাকে ক্লিন থাকতে হবে। এগুলো যদি করি তাহলে আমার এই সেপসিস থেকে যে মায়ের মৃত্যুগুলো হচ্ছে এটা আমরা কমাতে পারবো, ঠিক আছে। এখন দেখেন আন্ডারলাইন কজগুলো কমানোর জন্য যেগুলো আমরা রেকমেন্ডেশন এই ছবির আগে আমি বলেছি সেগুলো করলেই হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর, এই স্লাইড থেকে এইটুক জানলেই হবে হেমোরেজ, প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এন্ড সেপসিস কি করে প্রিভেন্ট করা যায়। তাহলে আমি একটু প্রসিড করব। প্রসিডটা হচ্ছে স্লাইড নাম্বার 37, স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট। এটা আমি একটু আপনাদেরকে বলবো, একটা স্লাইড জানলেই হবে। কি স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট কারা? দে আর ট্রেইনড পার্সোনেল। কে হতে পারে তারা? সে মিডওয়াইফ হতে পারে, সে নার্স হতে পারে, ডক্টর হতে পারে, হু হ্যাজ বিন ট্রেইনড টু প্রফিসিয়েন্সি ইন দ্য স্কিলস নেসেসারি টু। তার মানে কি, প্রথমে জানলাম স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট কারা, সে ডাক্তার, মিডওয়াইফ, নার্স, যে কেউ হতে পারে যার এই স্কিলটা আছে ডেলিভারি করাতে পারবে। যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, বাই আমরা জিজ্ঞেস করি স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের ফাংশন কি, কাজ কি? 3টা কাজ। নাম্বার 1, দে ম্যানেজ নর্মাল ডেলিভারি। নাম্বার 2, they diagnose and manage complication. Number 3, they refer the patient. Very important, এই 3টা আপনাদেরকে আমরা ভাইভাতে জিজ্ঞেস করব এবং শর্ট নোট দিতে পারি অনেক সময়। আচ্ছা, এবার আপনারা আছেন কিনা, শুনতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। জি ম্যাডাম। থ্যাংক ইউ। তাহলে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট এইটুক জানলেই চলবে। এরপর আমি একটু বলবো, অনেক সময় এটা আপনাদের যেহেতু একটা রানিং প্রজেক্ট চলছে, কমিউনিটি ক্লিনিক, মানে আমি বোঝাতে চাচ্ছি ফ্যামিলি এবং কমিউনিটি কি করে ইনভলভড হয়ে একটা মায়ের ডেলিভারিকে সেভ করাতে পারে বা সেফ মাদারহুডটাকে অ্যাচিভ করাতে পারে। একটা ফ্যামিলি এবং তার কমিউনিটি আশেপাশে যারা আছে তারা তার প্রপার নিউট্রিশন, ওয়ার্কলোড রিডিউস করে, নলেজ নিজে রেখে নিজে দিয়ে এবং ডেলিভারি প্ল্যান করে সাথে যে, ঠিক আছে, সাথে অ্যান্টিনেটাল চেকআপে তাকে নিয়ে গিয়ে, অনেক নেইবার থাকে যারা একটা প্রেগনেন্ট মাকে নিয়ে আসে ডেলিভারি চেকআপে, সো এইভাবে তারা কিন্তু হেল্প করতে পারে একটা মাকে। এরপরে কমিউনিটি ইনভলভমেন্টের ক্ষেত্রে আমাদের দেশে স্লাইড নাম্বার 40 আমি পড়াচ্ছি, আমাদের দেশে কমিউনিটি ইনভলভমেন্ট ম্যাটারনাল হেলথের ক্ষেত্রে আছে কি না যদি প্রশ্ন করা হয়, আপনার আনসার হবে ইয়েস। সো এক্সাম্পল কি, কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকগুলো গভর্নমেন্ট চালু করেছে এবং এই কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিকভাবে মায়েদেরকে নিয়ে আসা হয়, চেক আপ করা হয়, কোনো কমপ্লিকেশন দেখলে সেকেন্ড সেন্টার, হায়ার সেন্টারে রেফার করা হয়। সো ইয়োর আনসার উইল বি ইয়েস। এবং এই কমিউনিটি ক্লিনিকগুলোকে সাপোর্ট করার জন্য একটা গ্রুপ আছে, যে গ্রুপের নাম হচ্ছে স্লাইড নাম্বার 42, কমিউনিটি গ্রুপ বা সিজি। তারা কমিউনিটি ক্লিনিককে সাপোর্ট করে, প্ল্যান করে, ফান্ডিং এর জোগাড় করে, মনিটরিং করে। শেষ, আপনাদের এখান থেকে আর কিছু জানতে হবে না। সো এতক্ষণ আমি যা পড়ালাম সেটা যদি শর্ট করি, মেটারনাল মর্টালিটি মরবিডিটির কজ, 3 ডিলেজ, তাদের কিছু ফ্যাক্টরস গুলো আছে এবং কি করে আমি এই প্রিভেনশনে যেতে পারি, একটু ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। ওকে, এরপরে আপনারা স্লাইড নাম্বার 46 এ চলে আসেন, মেটারনাল নিউট্রিশন ইন প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন। এটাতে যদি আসি,
প্রশ্ন যদি করি কেন ম্যাটারনাল নিউট্রিশনের প্রয়োজন, আপনার আনসার খুব ইজি। ম্যাটারনাল নিউট্রিশন প্রপার থাকলে মা একটা নিজে হেলদি থাকবে এবং হেলদি চাইল্ড ডেলিভারি করাতে পারবে, শেষ। এবং মা ডেলিভারির পরে ল্যাকটেশন মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারটাও হেলদি থাকবে, শেষ, আনসার শেষ। এরপরে স্লাইডটা ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যালনিউট্রিশন, এটা কি আমি গত ক্লাসে দেখিয়েছিলাম? দেখিয়েছিলাম? ইয়েস অর নো প্লিজ। না ম্যাডাম, মনে হয় না। আচ্ছা, তাহলে আমি দেখাই। দেখেন খুব সিম্পল। উপরে উপরে দেখি বেবি লো বার্থ ওয়েট, বেবি থেকে শুরু করি না, বেবি থেকে শুরু করব না, আমি একটু শুরু করব চিলড্রেন থেকে। ছবিটার ভিতরে একটা চিলড্রেন যদি তার নিউট্রিশন আমি প্রপারলি না দেই, ধরেন একটা মেয়ে বাচ্চার নিউট্রিশন দিলাম না, সব ঘরের বাতি হচ্ছে ছেলে, ছেলেকেই দিতে হবে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ আপনি আমি কোনো ছেলে মেয়ে না, আমরা হচ্ছে ছেলে মেয়ের ঊর্ধ্বে পড়ার সময়। সো একটা মেয়ে বাচ্চাকে কিছু দেওয়া যাবে না, ছেলে ঘরের বাতি, ছেলেকেই সব নিউট্রিশন দিতে হবে, হয়ে গেল মেয়েটা ম্যালনারিস্ট। এই ম্যালনারিস্ট মেয়েটা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাবে ম্যালনারিস্ট অ্যাডোলেসেন্ট হবে। এই অ্যাডোলেসেন্ট মেয়েকে কেউ বিয়ে দিবে, তাহলে ম্যালনারিস্ট অ্যাডোলেসেন্ট, ম্যালনারিস্ট প্রেগনেন্ট হবে এবং একটা ম্যালনারিস্ট বাচ্চা দিবে। আবার এই অ্যাডোলেসেন্ট মেয়েটাকে কেউ বিয়ে দিল না, তাকে অ্যাডাল্ট লাইফে দিয়ে দিল, কিন্তু অ্যাডাল্ট লাইফে গিয়েও সে ম্যালনারিস্টই হলো, কারণ সে প্রথম থেকে ম্যালনারিস্ট হয়ে আসছে। তাহলে এই অ্যাডাল্ট একটা ম্যালনারিস্ট মেয়ে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর হয় তার ইনফার্টিলিটি হবে, আর না হলে তার কোনো রকমের কষ্টে ডেলিভারি হবে, একটা ম্যালনারিস্ট বাচ্চা। এই ম্যালনারিস্ট একটা বাচ্চা বড় হয়ে আবার একটা ম্যালনারিস্ট আরেকটা চিলড্রেন হবে। সো দিস ইজ কল্ড ইন্টারজেনারেশনাল সাইকেল অফ ম্যালনিউট্রিশন, জেনারেশন টু জেনারেশন এটা চলছে। সো এটাকে প্রিভেন্ট করতে হলে আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে মায়ের নিউট্রিশনের প্রতি খেয়াল রাখতে হবে। সেটা কি যদি হয়, স্লাইড নাম্বার 49 আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন স্লাইড নাম্বার 49-এ আমি বলেছি ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস মায়ের কি হয় না, সেকেন্ড বুলেট পয়েন্ট একটু খেয়াল করেন। ফার্স্ট ট্রাইমেস্টার ইজ আ টাইম অফ র্যাপিড সেল ডিভিশন অ্যান্ড অর্গান ডেভেলপমেন্ট। বিভিন্ন অর্গান তৈরি হয় প্রথম 3 মাস, মানে 12 সপ্তাহে একটা বাচ্চা মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় থাকে, এমব্রায়ো অবস্থায় থাকে, তখন তার শুধুমাত্র একটা সেল থেকে 5টা সেল, 10টা সেল, 8টা সেল, 16টা সেল হচ্ছে, আর তার বিভিন্ন অর্গান, লিভার, কিডনি, হার্ট, এগুলো ডেভেলপ হচ্ছে। সো এই জন্য এই সময় মায়ের ক্যালোরি রিকোয়ারমেন্টটা কম থাকে, কিন্তু তার যেই ধরনের সাপ্লিমেন্ট গুলো প্রয়োজন, এই যে ওষুধগুলোকে সাপ্লিমেন্ট বলে, আমরা আপনাকে কোশ্চেনটা করবো ওষুধ কি লাগে সেটা না, বলবো সাপ্লিমেন্ট গুলো কি কি লাগে, তখন আপনাকে বলতে হবে যে প্রোটিন, ফলিক অ্যাসিড, যেটা ফলিক অ্যাসিড নামে পরিচিত, যেটা না খেলে আমরা বলি যে মা যদি খেতেও না পারে, ভাত খেতেও না পারে, বা প্রথম 12 সপ্তাহ ফলিক অ্যাসিড খেতে হয়। আমরা বলি প্রেগনেন্সি প্ল্যান করার আগের 6 মাস থেকে, না পারলে আগের 3 মাস থেকে ফলিক অ্যাসিড খেতে হয়। এটা কি করে, নিউরাল টিউব ডিফেক্টটাকে কমায়। নিউরাল টিউব ডিফেক্ট মানে কি, কনজেনিটাল অ্যাবনর্মালিটি, বললেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে ঠোঁট কাটা, তালু কাটা বাচ্চা, হার্টে ফোঁটা, এবং সবচেয়ে ইউনিক এক্সাম্পল হচ্ছে স্পাইনাল কর্ডের প্রবলেম, সেটার নাম হচ্ছে স্পাইনা বাইফিডাস। হ্যাঁ, ভেরি গুড। সো এই জন্য বলি যে মা যদি ভাত খেতেও ভুলে যায় প্রথম 12 সপ্তাহে, ফলিক অ্যাসিডটা খেতে হবে, যাতে করে ওই রকম বাচ্চাকে জন্ম দিয়ে তাকে সোসাইটির বার্ডেন করা আমার কোনো অধিকার নেই। অতএব আমাকে বুঝাতে হবে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কিন্তু কোনো ক্যালসিয়াম দিব না, কোনো আয়রন ট্যাবলেট দিব না, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এন্ড জিঙ্ক এগুলো হবে তার সাপ্লিমেন্ট। পরেরটাতে যাই, সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার থেকে এই টাইমেই সবচেয়ে ম্যাক্সিমাম গ্রোথ হতে থাকে বাচ্চার। তখন বাচ্চার প্রথম 12 সপ্তাহে অর্গানোজেনেসিস বা অর্গান তৈরি শেষ হয়ে যায়, যার জন্য আমরা প্রথম 12 সপ্তাহেই আমরা কশাস থাকি, কোনো বাইরের ওষুধও যেন খেতে না হয়, কারণ অর্গানের ডিফেক্ট হলেই কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হবে। এরপরে শুরু হয় বাচ্চার গ্রোথ, আকারে আয়তনে বাড়ে, তখন আমার আয়রন, ক্যালসিয়াম, শাকসবজি যেগুলোর ভিতরে ম্যাগনেসিয়াম, ভিটামিন B12 থাকে, কারণ অলরেডি আমি দেখিয়েছি যে প্রি এক্লামশিয়া প্রিভেন্ট করতে কাদেরকে লাগে। সো তখন থাকবে এটা। কখনো ভুলে আয়রন আর ক্যালসিয়াম ফার্স্ট ট্রাইমেস্টারে বলা যাবে না ভাইভাতে, ঠিক আছে? এইটুকু আমার এখান থেকে জানলেই হবে। এর পরের স্লাইডটা, এটাও জানতে হবে, মাস্ট নো স্লাইড। আমরা জিজ্ঞেস করব আপনাকে, বলেন এনার্জি নিড ডিউরিং প্রেগন্যান্সি কত দিতে হয় মাকে?
এই এনার্জি নিড স্লাইড নাম্বার 51 সেটা আপনাকে এভাবে বলতে হবে যে ফার্স্ট একটা মা কিন্তু যেটা নর্মাল লাগে 1700 থেকে 2200 কিলো ক্যালোরি সেটার বাইরের কথা কিন্তু এটা বলছি সেটা তো লাগবে সেটার বাইরে প্রেগন্যান্সি পিরিয়ডে নর্মাল ওয়েট ওমেনের ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাপ্রক্সিমেটলি 0 ক্যালোরি কারণ ওই টাইমে ওই যে সেল গ্রোথ আর অর্গানোজেনেসিস হয় সেকেন্ড ট্রাইমেস্টারে লাগবে অ্যাডিশনাল 350 কিলো ক্যালোরি and third trimester আরো additional 450 to 500 কিলো ক্যালোরি এর বাইরে না এর বাইরে হলে আবার ওভারগ্রোথ হয়ে জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যাবে আর ল্যাকটেশনাল পিরিয়ডে কত লাগবে 450 to 550 কিলো ক্যালোরি এইটুক হচ্ছে গিয়ে আপনার এনার্জি নিড ডিউরিং প্রেগন্যান্সি আর কিছু না জানলেও চলবে আচ্ছা ঠিক আছে আর বলছে ইফেক্ট অফ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন ইন প্রেগন্যান্সি স্লাইড নাম্বার 52 হ্যাঁ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন থাকলে কি কি ইফেক্ট হবে প্রেগন্যান্সি আউটকামে সমস্যা হবে অবস্ট্রাক্টেড লেবার হবে প্রিম্যাচিউর ডেলিভারি হবে লো বার্থ ওয়েট বেবি পোস্টপার্টাম হেমোরেজ সিভিয়ার এনিমিয়া হবে ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে ইফেক্ট আচ্ছা আরেকটা জিনিস আমাকে একটু জানতে হবে ইফেক্ট গুলো কিন্তু আরো স্লাইডে আছে আমি বলি স্লাইড 52 53 54 55 এগুলো হচ্ছে ইফেক্ট যখন আমি রিটেন কোশ্চেনে দিব এইজন্য একটু ইফেক্ট গুলো বলা আছে সবগুলাতে আমি যাচ্ছি না অলরেডি ডিসকাস করেছি কিছু আমি এরপরে আসি স্লাইড নাম্বার 57 ইফেক্ট অফ ম্যাটারনাল নিউট্রিশন অন ব্রেস্ট মিল্ক শুধু এইটুক জানবেন যদি মাটা ম্যালনারিশড হয় মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন যদি থাকে মায়ের তাহলে ব্রেস্ট মিল্কের কোনো উপরে কোনো এফেক্ট হয় না কিন্তু একটা মা যদি সিভিয়ারলি ম্যালনারিশড হয় ব্রেস্ট মিল্কের কোয়ালিটি হ্যাম্পার হবে এটুক মাথায় রাখলেই হবে ঠিক আছে এরপরে চলে আসি স্লাইড নাম্বার 59 রেকমেন্ডেড ওয়েট গেইন এটা আপনাদেরকে একটু জানতে হবে বিএমআই অনুযায়ী ঠিক আছে সো যদি আন্ডারওয়েট থাকে তাহলে ওয়েট গেইন কেজিতে একটা মায়ের প্রেগন্যান্সি পিরিয়ডে 12 কেজি পর্যন্ত ওয়েট গেইন হতে হবে আমরা ধরে নিলাম নরমাল ওয়েটে থাকলে 11 কেজি পর্যন্ত ওয়েট গেইন হবে ওভার ওয়েটে থাকলে 6.8 টু 11.4 আর যদি সে ওবেজ থাকে তাহলে মাত্র 6.8 কেজি পর্যন্ত তার ওয়েট গেইন হোল প্রেগন্যান্সিতে হতে হবে প্রশ্নটা করব হোল প্রেগন্যান্সিতে ওয়েট গেইন কত হয় তাহলে নরমাল ওয়েটের হলে 11 কেজি এরকম বললেই হবে শেষ এরপরে আসি আমরা স্লাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্লাইড নাম্বার 61 62 ধরি স্লাইড নাম্বার 62 এখানে আমি কয়েকটা জিনিসের একেবারে ফাংশনটা কি প্রেগন্যান্সি পিরিয়ডে আর তার রিকোয়ারমেন্ট কত দিয়েছি তার মধ্যে আমাকে ফলিক অ্যাসিডটা মাস্ট রিকোয়ারমেন্ট জানতে হবে 400 মাইক্রোগ্রাম ডেইলি আমাকে একটা মাকে দিতে হবে প্রেগন্যান্সি ঠিক আছে এছাড়া বাকি যেগুলো আছে আয়রন ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক এগুলো জাস্ট একটু পড়ে নেবেন কোনোটা আমরা জিজ্ঞেস করি যে ডেফিসিয়েন্সি হলে প্রেগন্যান্সি পিরিয়ডে কি হতে পারে বাস এইটুকুই এটা জানলে ভালো না জানলে কোনো ওরকম কোনো মেজর মাস্ট নো না কিন্তু ফলিক অ্যাসিড আর জিঙ্ক ক্যালসিয়াম এটুকু মাস্ট নো এবং আয়োডিন এরপরে লেকচার এটার এখানেই শেষ আমি এখন লেকচার 2B একটু যাব ঠিক আছে লেকচার 2B আমরা একটু সবাই ওপেন করব এখানে অনেকগুলো কথা যেগুলো প্রথমে পড়ানো আছে লেকচার 2B মেইনলি সেফ মাদারহুডের কম্পোনেন্ট সম্পর্কে যেগুলো ডিসকাশন হয়নি সেটা আমি একটু ডিসকাশন করব অলরেডি আপনারা জেনেছেন সেফ মাদারহুড কি তার স্ট্র্যাটেজিগুলো কি তার পিলারগুলো কি সো আমি এগুলোর একটাতেও যাচ্ছি না আমি সরাসরি চলে যাব সেফ মাদারহুড ইনক্লুডস স্লাইড নাম্বার 11 অ্যান্টিনেটাল কেয়ার সেফ মাদারহুডের ভিতরে অবশ্যই অ্যান্টিনেটাল কেয়ার একটা কম্পোনেন্ট বা একটা মানে অংশ যেটা না করলে সেফ মাদারহুড পাওয়া যাবে না সেই অ্যান্টিনেটাল কেয়ার আমরা যেটা বাই আপনাদের থেকে জানতে চাই যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে কতবার একটা মাকে ডাক্তারের কাছে যেতে হবে নরমালি যদি আপনি বলেন গাইনোকোলজিস্ট যারা প্র্যাকটিস করে যারা যেতে পারবে তাদের জন্য এই যে স্লাইড নাম্বার 11 এর লাল পোর্শন প্রথম 28 সপ্তাহ পর্যন্ত বা 7 মাস পর্যন্ত মাসে একবার যাবে 28 সপ্তাহ থেকে 34 সপ্তাহ পর্যন্ত মাসে দুবার যাবে এবং 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে মা যাবে তার মানে টোটাল 13 to 15 ভিজিট এই টাইমে এটা হচ্ছে রেগুলার ভিজিট যারা যেতে পারে না অনেক কারণেই যেতে পারে না 13 থেকে 15 বার একটা মা অনেক কারণেই যেতে পারে না ডাক্তারের কাছে বিশেষ করে যারা লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে আছে তাদের জন্য WHO একটা
ভিজিট দিয়েছে সেই ভিজিটটা আমরা বলি মিনিমাল ভিজিট করতে হবে। সো ওইটা আমি যাচ্ছি। তবে এন্টিনেটাল কেয়ারের অবজেক্টিভ অফ এন্টিনেটাল কেয়ার আপনাদেরকে জানতে হবে কেন দরকার এন্টিনেটাল ভিজিট। অবশ্যই মা এবং বাচ্চার হেলথ সুস্থ রাখার জন্য, রিস্কগুলো আইডেন্টিফাই করার জন্য এবং ডেলিভারিটাকে স্মুথ করার জন্য এন্টিনেটাল ভিজিটের প্রয়োজন। এরপরে আসি স্লাইড নাম্বার 14, WHO এন্টিনেটাল ভিজিট মডেল পেয়েছেন? স্লাইড নাম্বার 14 আমরা কি যেতে পারছি? যখন প্রশ্ন করব যে এন্টিনেটাল ভিজিট কতবার যেতে হয়, কি করবেন? রেগুলার। তারপরে যদি জানতে চাই অথবা আপনারা পরের সেকেন্ড বলবেন WHO ভিজিট। WHO আগে বলতো WHO FANC মডেল, লেফট সাইডে দেখেন, মানে হচ্ছে ফোকাসড এন্টিনেটাল ভিজিট, এটা হচ্ছে 4টা ভিজিট। আর এখন রিসেন্টলি WHO বলছে 2016-তে WHO ANC মডেল তৈরি করেছে যেখানে বলছে কমপক্ষে 8টা ভিজিট হতে হবে। ভিজিটটা এখান থেকে আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কত উইকসে কত, এটা একদম আপনাদের জন্য পেইড কোশ্চেন, জানতেই হবে, মাস্ট নো। এরপরে চলে যাই মাস্ট নোতে, স্লাইড নাম্বার 18, 18 এর উপরে দেখেন SMI ইনক্লুডস, মানে সেভ মাদারহুড ইনিশিয়েটিভ ইনক্লুডস এন্টিনেটাল কেয়ার একটা ছিল, আরেকটা হচ্ছে এনশিওর সেফ ডেলিভারি। ওই যে বললাম এনশিওর সেফ ডেলিভারিতে 4C, যেটা কিনা আপনার ইনফেকশন প্রিভেন্ট করবে, সেই 4C কি? ক্লিন সার্ভিসে ডেলিভারি হতে হবে, ক্লিন প্যাসেজ মানে মায়ের যে বার্থ ক্যানাল সেটা ক্লিন থাকতে হবে, ক্লিন হ্যান্ডস, যে যে ডেলিভারি করাবে তার হ্যান্ড ক্লিন হতে হবে, এবং ক্লিন কর্ড ক্ল্যাম্প, আম্বিলিকাল কর্ড, নাভি ঠিকঠাক মতো কাটতে হবে। এটাই হচ্ছে এনশিওর সেফ ডেলিভারি। এটাও আপনার সেফ মাদারহুডের অন্তর্ভুক্ত 4C, যেটা কিনা ইনফেকশন প্রিভেন্ট করে। এখন স্লাইড নাম্বার 19, যেটা আপনাদের মাস্ট নো, জানতে হবে, যে শেষের পত্র, ঘাবড়াবেন না, শেষ প্রায়। আচ্ছা, স্লাইড নাম্বার 19 দেখেন, ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার, EMOC। এটা কি জিনিস? এটার একটা ডেফিনেশন আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার রেফার্স টু দ্য ফাংশনস দ্যাট নেসেসারি টু সেভ লাইভস অফ প্রেগনেন্ট উমেন উইথ মেজর ডিরেক্ট অবস্ট্রেটিক কমপ্লিকেশনস। তার মানে কি, ডিউরিং ডেলিভারি একটা মা কিছু কমপ্লিকেশনের সম্মুখীন হয়, যেটার পার্সেন্টেজ কত? 15%। এটাও ইম্পর্টেন্ট, আমরা জিজ্ঞেস করি কত পার্সেন্ট মা অবস্ট্রেটিক কমপ্লিকেশনে মারা যায়, অ্যান্সার হবে 15%। তো তাদের জন্য এই ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ারের প্রয়োজন হয়, যেটা কিনা মায়ের লাইফ সেভ করে, কমপ্লিকেশনটাকে রিডিউস করে। সেগুলো কি সেটাই আমি এখন জানাচ্ছি। সেটা হচ্ছে স্লাইড নাম্বার 22। ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ারের 3টা লেয়ার আছে, অথবা টিয়ার আছে, অথবা টায়ার আছে, যাই বলেন না কিনা। লেয়ারগুলো কি? একটা হচ্ছে অবস্ট্রেটিক ফার্স্ট এইড, এটার নাম। সেকেন্ডটা হচ্ছে গিয়ে বেসিক, আরেকটা হচ্ছে গিয়ে কম্প্রিহেন্সিভ। এখন অবস্ট্রেটিক ফার্স্ট এইড ইমার্জেন্সি অবস্ট্রেটিক সেন্টারে কি কি থাকতে হবে? অবস্ট্রেটিক ফার্স্ট এইড কাকে বলবো, কোন সেন্টারটাকে বলবো? যেই সেন্টারে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফ্যাসিলিটিস থাকবে, সেটা ইনজেকশনের মাধ্যমে, ঠিক আছে। অক্সিটোসিক ড্রাগ, ওই যে যেটা কিনা ডেলিভারি পরপর দিলে ইউটেরাস কন্ট্রাক্ট করে হেমোরেজ প্রিভেন্ট করবে। অ্যান্টি কনভালসেন্ট, যেটা কিনা প্রি একলামশিয়ার রোগী হলে খিঁচুনি প্রিভেন্ট করে। এবং স্যালাইন দেওয়ার প্রভিশন থাকতে হবে, এবং ট্রান্সফার এবং রেফারাল করতে পারবে, সেই সেন্টারটাকে আমরা বলবো, এগুলো যদি থাকে তাকে বলা হয় অবস্ট্রেটিক ফার্স্ট এইড সেন্টার, ইওসির ফার্স্ট অবস্ট্রেটিক ফার্স্ট এইড সেন্টার। পরের স্লাইডে যাচ্ছি, বেসিক ইওসি কাকে বলবো? অবস্ট্রেটিক ফার্স্ট এইডের সাথে, ওগুলোর সাথে যদি আমার প্লাসেন্টা রিমুভ করার ফ্যাসিলিটিস থাকে, প্লাসেন্টা আটকে গেলে, এবং প্লাসেন্টা রিমুভ করেছি কিন্তু তার ছোট্ট একটা অংশ ভিতরে রয়ে গেছে, যেটাকে বলা হয় রিটেইন প্রোডাক্ট অফ প্লাসেন্টা, সেটা কিউরেট করে খুঁচিয়ে বের করে নিয়ে আসার যদি ফ্যাসিলিটিস এর ইনস্ট্রুমেন্ট থাকে, এবং ভ্যাজাইনাল ডেলিভারি, নর্মাল ডেলিভারি করানোর ফ্যাসিলিটিস থাকে, সেই সেন্টারকে আমরা বলবো ইওসির বেসিক সেন্টার, ফার্স্ট এড গুলোর সাথে। আর কম্প্রিহেন্সিভ ইওসি সেন্টার বলবো অবস্ট্রেটিক সেন্টার, মানে ফার্স্ট এইড প্লাস বেসিক প্লাস দুটো জিনিস থাকলে সেটাকে বলবো কম্প্রিহেন্সিভ ইওসি সেন্টার। সেটা কি? সিজারিয়ান সেকশন বা সার্জারি করার প্রভিশন থাকতে হবে এবং ব্লাড ট্রান্সফিউশন থাকতে হবে। তাহলে এই তিনটা সেন্টারের লেয়ার বললাম, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, মাস্ট নো। এরপরে আমি যেটা যাব সরাসরি স্লাইড নাম্বার 31, এটা দিয়েই শেষ করে দেব। স্লাইড নাম্বার 31, কমন প্রবলেমস ইন প্রেগন্যান্সি।
and common complications in pregnancy. 31 এ আছে common problems, nausea, vomiting, vertigo, altered appetite, abdominal discomfort, constipation, increased frequency micturition, breast tenderness, dependent edema. কি বুঝি নাই এই স্লাইডটা থেকে আমাকে প্লিজ একটু বলেন কোন শব্দটা বুঝিনি, না হলে আমি সবই তো পরের বুঝলাম স্লাইডে ম্যাডাম, যাব। জি সবই তো বোঝা গেল মোটামুটি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে পরের স্লাইডে যাচ্ছি। এরপরে যেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো, কিছু কমপ্লিকেশনের নাম করেন যেটা প্রেগন্যান্সিতে হয়। নাম্বার 1 কমপ্লিকেশন, স্লাইড নাম্বার 33, অ্যানিমিয়া। সো অ্যানিমিয়ার কিছু ডেসক্রিপশন দিয়েছি, আমি এটাতে আসলে যাচ্ছি না। তবে স্লাইড নাম্বার 33 অ্যানিমিয়ার কারণে একটা মায়ের কি কি হতে পারে সেটা একটু দিয়েছি, ওটা একটু লাগবে, ওটা একটু পড়ব। মানে যা যা আলোচনা সব এখন শব্দগুলো আপনার জন্য পরিচিত, এজন্য আমি আর এটা ডিসকাশনে যাব না। সেকেন্ড আপনার কমপ্লিকেশন হচ্ছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম। অনেক মায়েদের দেখবেন প্রচন্ড বমি হতে থাকে, একদম দিনের ভিতরে 10-12 বার বমি করেছে, তাকে কোনোভাবে বাসায় রাখা যাচ্ছে না, সেটার নাম হচ্ছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম। এটা যদি বাসায় রাখেন ডিহাইড্রেশন হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, যে কোনো মুহূর্তে মায়ের খিঁচুনি হতে পারে, এটা টিটেনি হয়। সো এটার জন্য তাকে হসপিটালাইজ করতে হয়, এটা একটা কমপ্লিকেশন। পরের কমপ্লিকেশন আপনারা অলরেডি জানেন, অ্যাবর্শন হতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে। এটা হবে ডিউরিং প্রেগনেন্সি কমপ্লিকেশন, যেটার কারণে ব্লিডিং হয়। যদি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো ডিউরিং প্রেগনেন্সি একটা মায়ের কি কি কারণে ব্লিডিং হয়, তাহলে আপনার দুটো আনসার হবে, অ্যাবর্শন আর একটোপিক প্রেগনেন্সি। আর যদি বলা হয় যে ওটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সির আর্লি প্রেগনেন্সি। আর যদি বলা হয় লেট প্রেগনেন্সিতে কি কি কারণে ব্লিডিং হতে পারে, আপনার উচ্চারণ হবে প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা। কি জিনিস? কিছুই না। প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে মায়ের প্লাসেন্টাটা ইউটেরাসের উপরের দিকে থাকার কথা, ওটা নিচের দিকে এসে মায়ের সার্ভিক্সকে পার্শিয়ালি কভার করে থাকে অথবা কমপ্লিটলি কভার করে। ক্ষতি কি? এটা ব্লিডিং হয় নর্মাল ডেলিভারি করাতে গেলে, অথবা নর্মাল ডেলিভারি হবে না, সিজারিয়ান সেকশন লাগে, এইটুকু। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা কি জিনিস? এটা হচ্ছে মানে সাডেন সেপারেশন অফ প্লাসেন্টা ফ্রম দ্য ইউটেরাইন ওয়াল। এটা কি কারণে হয়? ওই যে অনেক সময় জেন্ডার ভায়োলেন্স, হাজবেন্ডের রাগ উঠছে, টাইম মতো ভাত কেন রান্না করে নাই, অথবা তরকারিতে লবণ ঠিক মতো দেয় নাই, দিল মাকে পেটের ভিতরে একটা লাথি অথবা ঘুষি, ওটার কারণে এই অ্যাব্রাপ্ট মানে প্লাসেন্টাটা সেপারেশন হতে থাকে সময়ের আগে, তখন কিন্তু লেট প্রেগনেন্সিতে গিয়ে ব্লিডিংটা হয়। এইটুক জানলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে চলে যায় আরেকটা কমপ্লিকেশন কি হয়, সেটা হচ্ছে স্লাইড নাম্বার 38, একটোপিক প্রেগনেন্সি। এটা আমরা ডিসকাস করেছিলাম আগে, সো আই এম নট গোইং টু ডিসকাস ইট হিয়ার। দেন আমরা চলে যাব একেবারে স্লাইড নাম্বার 46, জেস্টেশনাল ডায়াবেটিস, আরেকটা কমপ্লিকেশন। এটা নাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে বসে আছে, অনেক নাদুস নুদুস একটা বাচ্চা, 4 কেজির উপর একটা বাচ্চা হয়েছে, আমরা খুব খুশি হলি, গুদুগুদু বাবু হয়েছে, কিন্তু তার কোনো অ্যান্টিনেটাল চেকআপ নাই অথবা ইরেগুলার অ্যান্টিনেটাল চেকআপ, এবং বাচ্চা এবং মায়ের কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে, তখনই বুঝতে হবে যে সামথিং রং। সো সেই অ্যাডভার্স ইফেক্ট গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এটাতেও আমি যাব না, শব্দগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। আদার কমপ্লিকেশন আছে কিছু, স্লাইড নাম্বার 49, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে বাচ্চার ঠিক মতো গ্রোথ হচ্ছে না। অলিগোহাইড্রোনিয়ামস, অ্যামনিওটিক ফ্লুইডটা কম। অ্যামনিওটিক ফ্লুইড কি জিনিস? যেটার ভিতরে বাচ্চাটা থাকে। পলিহাইড্রোনিয়ামস, এক্সেসিভ ফ্লুইড, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো হচ্ছে আদার কমপ্লিকেশন। সো দিস ইজ অল অ্যাবাউট আপনার কি বললে কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি। এখন যেটা আমি একটু আপনাদেরকে বলবো, এসেনশিয়াল নিউবর্ন অ্যান্ড ম্যাটারনাল কেয়ার, এটা আপনাকে একটু জানতে হবে। কিছুই বলবো না, এখানে দেখেন 55 স্লাইড নাম্বার 52 ম্যাটারনাল এন্ড নিউবর্ন কেয়ার কম্পোনেন্ট গুলো আমি এখানে বলেছি। ফ্যামিলি প্ল্যানিং, প্রিকনসেপশন কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, লেবার ডেলিভারি, পোস্টপার্টাম কেয়ার, নিওনেটাল কেয়ার, এগুলো সব আপনারা অলরেডি জানেন। শুধু প্রিকনসেপশন কেয়ারটা মানে হচ্ছে কনসেপ্ট করার আগে একটা কেয়ার নিতে হয়, আপনার মায়ের কোনো ডিজিজ আছে কিনা, হাজবেন্ডের কোনো ডিজিজ আছে কিনা একটু জেনে নিতে হয়, থ্যালাসেমিয়া আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলো জেনে নিতে হয়। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি। আপনারা কি বলতে পারবেন 5টা ডেঞ্জার সাইন? বলা যাবে? আচ্ছা,
এটা একটু জেনে নিবেন, এটা আছে কোথাও লেকচারে, আমি এই মুহূর্তে ওটা বলছি না। লেকচার স্লাইড নাম্বার 61 যেটা মাস্ট নো, এটা বলেই শেষ করে দিচ্ছি। স্লাইড নাম্বার 61, লেবার ডেলিভারির সময় পোস্টপার্টাম কেয়ার, এখানে পিপিএইচ হয়। এই পিপিএইচ এর একটা ডেফিনেশন দিয়েছি, কখন আমরা PPH নর্মাল ডেলিভারির সময় 500 ml ব্লাড বেশি গেলে আর সিজারিয়ান সেকশনের সময় 1 লিটার ব্লাড বেশি গেলে তখন আমরা তাকে পিপিএইচ বলি। পিপিএইচ এর কিছু কজ আছে যেগুলো আমি এখানে দিয়েছি, যেগুলো আপনারা একটু দেখে নেবেন 62 নাম্বার স্লাইডে। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে একটু জেনে নিতে হবে, 67 নাম্বার স্লাইড, পোস্টপার্টাম কেয়ারের শিডিউল। এন্টিনেটাল কেয়ারের যেরকম শিডিউল ডব্লিউএইচও দিয়েছে, পোস্টপার্টাম কেয়ারের শিডিউলও ডব্লিউএইচও দিয়েছে। প্রথম কেয়ারটা হতে হবে 6 to 12 আওয়ার্স অফ ডেলিভারি। দ্বিতীয় কেয়ার হতে হবে পোস্টপার্টাম পিএনসি ভিজিট হতে হবে 3 to 6 ডেজ। তৃতীয়টা হতে হবে 6 উইকস। চতুর্থটা হতে হবে 6 মান্থস। এই ঠিক আছে। আর স্লাইড নাম্বার 68, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার বলতে কি বুঝি। একটা বাচ্চা ডেলিভারির পরপর আমাকে তাকে কি কি কেয়ার দিতে হবে? নাম্বার 1, বাচ্চাকে ক্লিন করতে হবে, ক্লিন এয়ারওয়ে, বাচ্চা যে শ্বাস নিতে পারে, স্লাইড নাম্বার 68। নাম্বার 2, তাকে থার্মাল প্রোটেকশন দিতে হবে, তাড়াতাড়ি করে ড্রাই অ্যান্ড র‍্যাপ করতে হবে। তার ব্রিদিং, শ্বাস নিচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। শ্বাস না নিলে তাকে মেসেজ করতে হবে, আর যদি নিজে নিজে শ্বাস না নেয় আর্টিফিশিয়ালি তাকে শ্বাস নেওয়াতে হবে আম্বু ব্যাগ দিয়ে। এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ব্রেস্ট ফিডিং এ দিতে হবে উইদিন 1 আওয়ার। এইটুকুই হচ্ছে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। আরেকটা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, একটা শব্দ আপনারা বারবার পড়ছেন, সেটা কি জিনিস? বার্থ অ্যাসফিক্সিয়া মানে অক্সিজেনের ডিপ্রাইভেশন। এটার কিছু কজ আছে, স্লাইড নাম্বার 71, কেন বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া হয় সেই কজগুলো আমি এখানে দিয়েছি। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর মাস্ট নো স্লাইডস। তো যদি কোনো কোশ্চেন না থাকে, যদিও আমি 10 মিনিট আপনাদেরকে আমার টাইমের থেকে বেশি নিয়েছি, বাট একটু দরকার ছিল, সরি ফর দ্যাট। যদি কোশ্চেন না থাকে আমরা আজকে এখানেই আমাদের লেকচারটা শেষ করব। সো এখন একটু মিউট না করে আমার সাথে একটু কথা বলে আমাকে বাই দিয়ে দেন। আপনারাও ভালো থাকেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার রোজা থেকে অনেক অনেক ধৈর্য, এত কষ্ট, আমরা টায়ার্ড হয়ে গেছি ম্যাডাম। হ্যাঁ, টায়ার্ড হওয়ারই কথা, কারণ এত শর্টের ভিতরে আসলে আপনাদেরকে একটা কনসেপ্ট দাঁড় করানোর জন্য আমাকে এইটুকু কষ্ট না করলে, আমি অনেকভাবেই করতে পারতাম, আপনাদেরকে মেইল দিয়ে করতে পারতাম, না পড়িয়েও করতে পারতাম, বাট মাস্ট নো স্লাইড গুলো না 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 না, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ অ্যাজ এ টিচার আমার কখনোই টার্মগুলো, স্যাটিসফ্যাকশন না না, এই যে টার্মগুলো যারা নন মেডিকেল তাদের জন্য বেশ কঠিন হয়েছে, বেশ ইজি হয়েছে। কিন্তু জি, যার জন্য আমি মাস্ট নো গুলো শুধু দিয়েছি যাতে আপনারা বাকিরা যারা আছেন তারা মাস্ট নো টুকু জানেন। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ যারা আপনারা এত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন। ভালো থাকবেন, তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম।